সুপ্রিয় ভিউয়ার্স, আমি পরাণ আপনাদের সাথে রয়েছি। আমরা আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্সের বা সেন্টেন্স প্যাটার্নের আরেকটি ভিডিও। সো একটা প্যাসেজ পড়ে যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিওটি মূলত যারা আইএলটিএস নিয়ে রিডিংয়ের প্যারায় আছেন তাদের প্যারা দূর করার জন্য বিগত কয়েক বছরের ঝামেলা, কয়েক বছরের ঘাটতি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের ফিল আপ হয়ে যাবে। আজকে আসলে আমি পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি 12 পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম বা রিডিং প্যাসেজের বিভিন্ন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম পার্ট 1, 2, 3-তে। সো আজকে আমরা 12 পর থেকে করার কথা 13 থেকে, তবে আমি সেটা করব না। আমি আবারও 12টাকে একবার রিভিশন দেব, তারপর 13 থেকে বাকিগুলো দেখব। সো ওকে, 12 মধ্যে একটা মজার জিনিস আছে এবং শেষে একজন স্পেশাল স্টুডেন্টের একটা রিকোয়েস্ট রয়েছে একটা সুন্দর জিনিস এক্সপ্লেন করার জন্য। আপনারা শেষ পর্যন্ত থাকেন, দেখতে পারবেন। সো ধরেন আমরা একটা অর্থ দেওয়ার জন্য আমরা আগে ফ্রেজগুলোকে আলাদা করব। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যেগুলো প্রয়োজন নেই, অতিরিক্ত জিনিসপাতি আমরা মন থেকে বাদ দিয়ে দিতে পারি। সো ধরেন আমাদের আসল কথাটা হচ্ছে এই জায়গায় লুকায়িত, অর্থাৎ প্রথমে একটা সেন্টেন্সের অর্থ দিতে গেলে ভার্ব খুঁজে বের করতে হয় এবং সাবজেক্টটা খুঁজে বের করতে হয়। বাকিগুলো কথাবার্তা আপনারা অতিরিক্ত হিসেবে নিতে পারেন, প্রয়োজন হলে আপনারা নেবেন, না হলে বাদ দিয়ে দেন, সমস্যা নাই। এটা কাটবেন না, এমনিতেই বলছি যে এটা আপাতত আলাদা জিনিস, ঠিক আছে? টুডে, আজকাল, বর্তমান সময়ের কথা বলা হয়েছে। এবার আসেন, আবার দেখেন এখানে একটা এন্ড আছে, আবার এখানে একটা এন্ড আছে। তো এটা নিয়ে কনফিউশনে পড়বেন না কোন এন্ডটা কোন কাজের। সো আমি একটু কালার করে নিলাম। সাবজেক্টটা কোথায় আছে, আবারও একটা ভার্ব আছে এখানে। দেখেন আমরা আসলে মূলত একটা সেন্টেন্সের অর্থ দিতে গেলে প্রথমে খুঁজে নিতে হয় সেন্টেন্সের মধ্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ টেন্স অনুসারে চেঞ্জ হয় যে ভার্বগুলো, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আমরা কতগুলো ফাইনাইট ভার্ব আছে খুঁজে বের করতে হবে, প্রধান ভার্বগুলো আমরা খুঁজে নেব। আর ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো চিনতে না পারলে কোনো সমস্যা নেই, এটার জন্য আমার আলাদা ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন এবং আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। সো এটা আমরা দেখে বুঝলাম এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তার মানে প্রত্যেকটারই একটা করে সাবজেক্ট থাকবে। তাহলে আসল সাবজেক্ট হচ্ছে এটার জন্য এটা লালটা, আর এই ইজ গ্রোনের জন্য এই নাটমেগ সামনেরটা। তাইলে লালগুলো হচ্ছে আমি যেখানে মার্ক করেছি এগুলো হচ্ছে সাবজেক্ট, আর হলুদ যেটা করেছি এটা হচ্ছে ভার্ব। ওকে, এটা তো চিনতে পারলেন। সো এখন আসেন, এটা অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ সেন্টেন্স আগে চেনার চেষ্টা করেন। সো প্যাসিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় হচ্ছে বি ভার্ব। এরকম বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, গ্রো, গ্রিউ, গ্রোন। ভার্বের লিস্ট পড়ে নেবেন, ভার্বের লিস্টেরও ভিডিও রয়েছে, আবার আপনারা গ্রামার খুঁজলেই পেয়ে যাবেন। সো গ্রোন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরকম বি ভার্ব আছে, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এই 8টা। এগুলোর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বুঝে নিতে হবে এটা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ স্ট্রাকচারে লেখা হয়েছে। আবারও দেখেন বি ভার্ব আছে, এম, ইজ, আর যে কোনো কিছু হইতে পারে, ওয়াজ, ওয়্যার যে কোনো কিছু হইতে পারে। এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনারা বুঝলেন এই দুইটা সেন্টেন্সই প্যাসিভ স্ট্রাকচারে লেখা। তাহলে অর্থ দিতে হবে কিভাবে? এবার দেখেন, নাটমেগ নিজে জন্মায় না, নাটমেগে কোনো কিছু জন্ম দেয় না, এটা বুঝতে হবে। কারণ এটা প্যাসিভ ভয়েস যেহেতু অর্থটা হবে 180 ডিগ্রি উল্টো। এ জন্মায় না, বরং এটাকেই জন্মানো হয়, অর্থাৎ এই নাটমেগকে জন্মানো হয়, অর্থাৎ নাটমেগ নিজেই জন্মে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সামনে যে সাবজেক্টটা থাকে এটার অর্থ দিতে হয় অবজেক্টের মতো। অবজেক্ট কীরকম? যেমন আপনি যদি কাউকে বলেন আই লাভ ইউ, তাহলে ইউ এর অর্থ কি তুমি ধরবেন? ইউ অর্থ তো আপনি জানেন তুমি, তাহলে এই ইউ এর অর্থ কিন্তু আপনি তুমি বলছেন না, ইউ অর্থ হচ্ছে তোমাকে, কয়েকার কে যুক্ত করতেছেন, অবজেক্টের মতো অর্থটা এরকম দিতে হবে এটার ক্ষেত্রেও, অর্থাৎ ইউ এর মতো অর্থটা দেবেন। তাহলে নাটমেগ এর ক্ষেত্রে নাটমেগ নিজে কোনো কিছু জন্ম দেয় না, বরঞ্চ বলতে হবে নাটমেগ খেয়ে, কয়েকারকে যুক্ত করেন, নাটমেগ খেয়ে জন্মানো হয়। অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটা সামনে চলে আসে, আর তখন এই জন্য অবজেক্টটাকে প্রায়োরিটি দিয়ে অবজেক্টের মতো অর্থ দিতে হবে এই জায়গাটাকে। সো এখানে যেই ওয়ার্ডটা থাকুক না কেন এটার সাথে কয়েকারকে যুক্ত করে দিলে মোটামুটি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এর আগেও আমার প্যাসিভ নিয়ে অনেক কথাবার্তা আছে, দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও একটু রিপ্লাই করলাম আর কি। সো নাটমেগের অর্থ আপনি জানেন না, কোনো সমস্যা নেই, এটাকে নাটমেগ ধরে নেন, এটা নাউন, এটার সাথে কয়েকারকে যুক্ত করেন। নাটমেগ অর্থ হচ্ছে জায়ফল, এটা একটা স্পাইস, ঠিক আছে? এটা একটা মশলা জাতীয় জিনিসপাতি। সো এটা আমার জানার দরকার নেই, আমি ধরে নিলাম, এটা আমি অর্থ জানি না, তবুও এটাকে বলতে পারবো যে নাটমেগকে জন্মানো হয় বা নাটমেগকে উৎপাদন করা হয়, নাটমেগকে
উৎপাদন করা হয়, মানে জন্মানো হয়। নাটমেগ একটা গাছের নাম, হ্যাঁ, একটা 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 জায়ফল একটা কি মশলার নাম। সো এই মশলার গাছটাকে গ্রহণ করা হয় কোন জায়গায়? ইন্দোনেশিয়ায়। কোন জায়গায় কেন প্রশ্ন করলাম? কারণ ইন আছে, ইনের পরে স্থান অথবা সময় দুইটা থেকে একটা বসতে পারে। মাঝে মধ্যে টপিক আসে, টপিক হলেও এটার অর্থ দিয়ে দেবেন একার বা এ, তাইলে ইন্দোনেশিয়া, অথবা তো একার তে, তাইলে ইন্দোনেশিয়া তে, এরকম। আর এটা তো স্থান, কোনো সমস্যা নাই, ইন্দোনেশিয়ায় বলতে পারেন, অন্তস্থ অ দিয়ে দেন শব্দ শেষে। তাইলে ইন্দোনেশিয়ায় এটা জন্মে, বুঝছেন? এটা নিজে জন্মে, এটাকে জন্মানো হয়, অথবা এটা নিজেই জন্মে, এরকম বলতে পারেন। সো এটাই কোনো কিছু জন্মায় না, কারণ একটি বয়স হইলে এটাই কাজ করতো। যেমন আমরা যদি বলতাম করিম ইটস, করিমে খায়, কিন্তু যদি বলা হয়তো করিম ইজ ইটেন, তাইলে করিমে খায় না, এটা করিমকে খাওয়া হয়, করিমকেই বরঞ্চ খাওয়া হয়। তাইলে করিমকে খাওয়া হয়, এটা বাঘে খাইতে পারে, ভাল্লুকে খাইতে পারে, অন্য কিছুতে খাইতে পারে। শুধু মানে সাবজেক্ট একটা ব্যক্তি সামনে থাকলেই যে এরকমটা হবে এমনটা না। একটু পরে এইরকম মজার একটা জিনিস দেখবো আমরা, কোনো একজন ব্যক্তির নাম দিয়ে তারপর পেসিভ স্ট্রাকচারটা দেখবো। হ্যাঁ, তো খাওয়ার ক্ষেত্রে হয়তো হবে না করিম ইজ ইটেন, করিমকে খাওয়া হয়, এরকম খুব একটা সচরাচর আমাদের প্রয়োজন পড়ে না। যদি আমরা বলি করিম ইজ সেন্ট, করিমকে পাঠানো হয়, করিমে পাঠায় না। করিম ইজ এরপরে বারবার পাস্ট পার্টিসিপল সেন্ট, তাহলে করিমকে পাঠানো হয়, এরকম অর্থ দেয়। সো একটু পরে আমরা দেখতেছি, ওয়েট। সো দেখেন পাই টু পাই আমি বুঝাচ্ছি, এই সাবজেক্টটা এটা অবজেক্ট হয়ে এটার উপরে কাজ হয়, কারণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের উপরে কাজ করা হয়, বরং এটা কাজ করে না। সো এটাকে জন্মানো হয় ইন্দোনেশিয়ায়, কমা দিছে যেহেতু আরও কথাবার্তা বলবে, ক্যারিবিয়ান ইন্ডিয়ায়, এরপরে মালয়েশিয়ায়, এরপরে পাপুয়া নিউগিনিতে, এরপরে তো এখানে যুক্ত করেন, সমস্যা নাই, তাও হবে, ইনের অর্থ তো এখানে দেন, ইন্দোনেশিয়াতে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, এরপরে হচ্ছে শ্রীলঙ্কাতে। এন্ড দিয়ে শেষেরটা যুক্ত করেছে। এখানে একটা মজার জিনিস দেখেন তো, এখানেও এন্ড আছে, এখানেও এন্ড আছে, এই দুইটা এন্ডের মধ্যে আবার পার্থক্য আছে। এই কথাগুলো, একই সমজাতীয় ওয়ার্ডগুলো একটার পরে একটা সাজিয়ে লিখতে চাইলে কমা দিয়ে দিয়ে একাধিক ওয়ার্ড থাকলে লিখতে হয়, দুইয়ের অধিক থাকলে কমা দিয়ে দিয়ে লিখতে হয়, এবং শেষেরটার আগে এন্ড যুক্ত করতে হয়। যেমন এ কমা বি কমা সি এন্ড ডি, এভাবে বলতে হবে। আর যদি দুইটা হয়তো এ এন্ড বি এরকম হইতো, সেক্ষেত্রে ধরেন এই দুইটা দেশের নাম, সেক্ষেত্রে এন্ড দিয়ে বলে ফেলতে পারতো। সো যেহেতু একাধিক, সেই জন্য সমজাতীয় ওয়ার্ডগুলোকে একই, সবগুলোই নাউন বা সবগুলোই দেশের নাম, সেই জন্য কমা কমা দিয়ে দিয়ে বসাইছে, এবং শেষের শ্রীলঙ্কার আগে এন্ড দিছে। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল এখান থেকে, যদি এটা গ্যাপ ফিলের কিছু একটা হইতো, ধরেন এখানে গ্যাপটা রাখছে, তার মানে এখানেও যেহেতু শ্রীলঙ্কা আছে, এখানেও কিছু একটা আছে, নাউন আছে, তার মানে এখানেও একটা নাউন হবে, বা ওরকম দেশের নামের মতো কিছু একটা হবে। অথবা ধরেন এই জায়গাটা ঠিকঠাক আছে, সব কিছু কমা কমা দিয়ে আসছে, শেষে এসে এন দিয়ে গ্যাপ ফিল রাখছে, তার মানে আগে যে ধরনের ওয়ার্ড আছে এই গ্যাপ ফিলের সেই ধরনের ওয়ার্ড হইল না। আমার আনসার যদি এরকম এই জায়গা থেকে বের করতে হইতো, তাহলে আমরা বুঝতে পারলাম এই জিনিসটা জন্মায় কোথায়? জন্মায় যখন ইন দেখছি, তখন ইন দেখে আমি বুঝে ফেলছি ইনের পরে আমার জায়গার কথা আসতেছে। শেষ একটা অংশ হয়ে গেল। যেহেতু কমা আছে এখানে, কমা দিয়ে আবার এন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এটা পেসিভও হইলো, আবার কম্পাউন্ড সেন্টেন্স হইলো। এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ মানে বাক্যের একটা অংশ, পুরোটা মিলে একটা বাক্য। তো বাক্যের প্রথম অংশ, বাক্যের দ্বিতীয় অংশ, দুইটাই ক্লোজ। এটাকে বলা হয় মেন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। কারণ মেন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ চেনার জন্য মেন সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে একটা, মানে একটা ক্লোজের মাঝে, পরে আবার পরের ক্লোজের মাঝে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। যদি একাধিক সাবজেক্ট এবং ভার্ব আলাদা আলাদা থাকে এবং এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তাহলে এগুলোকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এটা আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলছি। সো এখন কথাটা হচ্ছে ওয়ার্ড নাটমেগ প্রোডাকশন। এখানে সাবজেক্ট ওয়ার্ড কোনটা? সাবজেক্ট আসল ওয়ার্ডটা হচ্ছে প্রোডাকশন। সো এর আগে যাই হোক না কেন, বিশ্বব্যাপী হোক, নাটমেগ হোক, কি প্রোডাকশন প্রশ্ন যদি আপনি করেন, কি প্রোডাকশন? নাটমেগ প্রোডাকশন। কেমন? ওই যে বিশ্ব নাটমেগ প্রোডাকশন যেটাই বলেন। সো ওয়ার্ল্ড ওয়াইড যে বিষয়টা আছে নাটমেগ প্রোডাকশন, এই প্রোডাকশনটা মূলত আসল ওয়ার্ডটা এটা। তো এই প্রোডাকশনটাকে এস্টিমেটেড করা হয়, অর্থাৎ অনুমান করা হয়। এই প্রোডাকশনটাকে অনুমান করা হয়। প্যাসিভ ভয়েস কয়েকারকে যুক্ত করলাম, তারপর অনুমান দিলাম। এই প্রোডাকশনে এস্টিমেট করে না। ধরেন আমি বললাম আই এস্টিমেট, তার মানে আমি কিছু একটা অনুমান করছি। কিন্তু এই প্রোডাকশন এস্টিমেট যদি বলতো তাহলেও ঠিক ছিল, কিন্তু বিভার্ব থাকার কারণে, বারবার পাস্ট পার্টিসিপল থাকার কারণে এটা প্যাসিভ ভয়েস, তাই এটা নিজে কিছু করে না, বরং এটার উপরে কোনো কিছু করা হয়। অর্থাৎ এই প্রোডাকশনটাকে কিছু একটা করা হয়। কি করা হয়? এই বারবে বলে দেবে, বার বলে দিছে যে এটাকে অনুমান করা হয়। এই প্রোডাকশনটাকে অনুমান করা হয় এবারে যে
এভারেজ এখন বলছে ওকে ফাইন, আমরা বুঝতে পারছি গড়ে কতটুকু একটা রেঞ্জ দিয়ে দিছে। এই বিটুইন এবং এন্ডের কাজ হচ্ছে কি রেঞ্জ দেয়া, কত থেকে কতটুকু জায়গা থেকে কতটুকু জায়গা। এটা স্থানও হইতে পারে, কোনো নাম্বারও হইতে পারে, কোনো তারিখ হইতে পারে, কোনো ডেট, যে কোনো টাইম পিরিয়ড হইতে পারে। সো 10,000 থেকে 20,000 টনস। কতটুকু অনুমান করা হয়? এই ওয়ার্ল্ড নাটমেগ প্রোডাকশনটাকে অনুমান করা হয় এভারেজে 10 থেকে 12,000 টনস প্রতি বছরে, পার ইয়ার, ইচ ইয়ার যাই বলেন, প্রতি বছরে। তাহলে অর্থটা বুঝতে পারছেন যে এই নাটমেগ জন্মায় এই দেশগুলোতে, এবং এই নাটমেগ প্রোডাকশনটা অনুমান করা হয় গড়ে 10 থেকে 12,000 টনস প্রতি বছরে। কত সুন্দর অর্থ যখন আপনি আলাদা করে এভাবে চিন্তা করবেন। প্রথমে একটু সময় যাবে, পরে আস্তে আস্তে দেখবেন আপনাদের সময়টা কমে আসছে এবং সব সেন্টেন্সের অর্থ দিতে পারতেছেন এবং আপনি প্রশ্নের সলভও করতে পারতেছেন। প্রশ্ন পরে বুঝলে, সেন্টেন্স পরে বুঝলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। সো এবার আসেন, হ্যাঁ, এইটুকু চিনতে হবে। এই অ্যাক্টিভ প্যাসিভের কথা কেন আমি আবার রিপিট করলাম, কারণ অ্যাক্টিভ এবং প্যাসিভের কারণে আপনি দেখবেন উল্টাপাল্টা অর্থ দিতেছেন, কারণ অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে 180 ডিগ্রি উল্টো কথাবার্তা। সো ধরেন আপনি একটা জায়গায় প্যাসেজে একটা সেন্টেন্স পড়ে আসছেন অ্যাক্টিভে, সেক্ষেত্রে সাবজেক্ট অন্য একটা থাকবে সামনে না, আর ওই প্রশ্নে এসে প্যাসিভে সেন্টেন্সটা লিখে দিছে, তখন সাবজেক্টের জায়গায় অবজেক্টটা চলে আসে, তখন উল্টোপাল্টা হয়ে যায় না? যদি এটা গ্যাপ ফিলও হইতো, উল্টো একটা জিনিস হইতো। এবং যদি আপনি মনে করেন এটা ট্রু ফলস নট গিভেনও সলভ করতেন, তখন আপনার কি হইতো, উল্টোপাল্টা কথা থাকার কারণে আপনি উল্টোপাল্টা উত্তর দিতেন এবং ট্রু ফলস নট গিভেনও আপনার সঠিক হইতো না। তখন কি হইতো, আপনি 0.1%ও যদি আপনি প্রশ্ন পড়ে কম বুঝেন, সেক্ষেত্রে আপনার ট্রু ফলস নট গিভেনে আনসার করতে পারবেন না। আমি এটার সলভ ভিডিও নিয়ে আসবো। আমি জাস্ট আপনাদের স্কিল নিয়ে কাজ করতেছি। স্কিল নিয়ে সাধারণত কেউ কাজ করে না, সবাই শুধু সলভ করে দেয়, এই জন্য আর কি। সো আসেন এবার এই জায়গায়। সো এই জিনিসটা আমরা জানি। আমি যখন বলি আই ওয়াজ বর্ন ইন, মানে আমি কোথায় জন্মেছিলাম না, এটাই তো বলি। আই ওয়াজ বর্ন ইন সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জ জন্মগ্রহণ করেছিলাম। সো আমার বার্থ প্লেসটা ইন বলি সুনামগঞ্জ, তো এখানে প্লেসটার কথা বলছে ক্যাসেলফোর্ড। তো আই সুনামগঞ্জের জায়গায় মনে করেন ক্যাসেলফোর্ড, তাহলে ওই ব্যক্তিটা আমি না হয়ে হেনরি মোর হয়েছে। ওনার ব্যক্তির নাম হচ্ছে হেনরি মোর, উনি হচ্ছে, ওইটা হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ভার্ব। সো এই হেনরি মোর জন্মগ্রহণ করেছিল ক্যাসেলফোর্ডে, একেবারে সহজ, কারণ ইন আছে যেহেতু আমি তো জানি এটার পরে প্লেস আসবে। তো হেনরি মুর জন্মগ্রহণ করেছিল ক্যাসেলফোর্ডে। এখন কথাটা হচ্ছে কমা দিয়ে অতিরিক্ত কী বলছে। কমা দিয়ে যদি কোনো সাবজেক্ট ভার্ব দেখেন খুঁজে পান না, তাহলে মনে করবেন অতিরিক্ত কথাবার্তা বলতেছে ওই সামনের ওয়ার্ড সম্পর্কে, বা কয়েকটা ওয়ার্ড সম্পর্কে, একটা ওয়ার্ড সম্পর্কে, বা কয়েকটা শব্দ সম্পর্কে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, এটা পুরো একটা ক্লোজের সম্পর্কেও বলতে পারে। সো এ স্মল টাউন কোনটা? এখানে কি টাউন আছে? হেনরি মুর কি টাউন? বন কি টাউন? না, কোনোটাই তো টাউন না। সো ক্যাসেলফোর্ড তো বুঝতে পারছিলাম একটা জায়গা, তাহলে বুঝতে পারছি এখানে একটা ওয়ার্ডের কথা উল্লেখ করতেছে এখানে। সো একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডের কথা, ক্যাসেলফোর্ডের কথা উল্লেখ করতেছে এই কমা দিয়ে, অতিরিক্ত তথ্য দিয়ে কমা দিয়ে। সো অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ক্যাসেলফোর্ডটা কি, এটা একটা ছোট শহর। কোথায়? নিয়ার লিডস। আমি কোথা থেকে কোথা পর্যন্ত পড়ছি? ইনের আগ পর্যন্ত, এক প্রিপোজিশন থেকে নিয়ে, এক আর্টিকেল থেকে নিয়ে প্রিপোজিশন পর্যন্ত পড়ছিলাম, এই নিয়ারে আগ পর্যন্ত পড়ছিলাম, আবার নিয়ার থেকে নিয়ে আরেক প্রিপোজিশন ইনের আগ পর্যন্ত পড়ছিলাম। সো এ স্মল টাউন, একটা ছোটো টাউন, নিয়ার লিডসের কাছাকাছি, লিডসের একটা জায়গার নাম। সো ইন দিয়ে বলছে আবার এই লিডসটা আবার কোথায়? এটা হচ্ছে নর্থ অফ ইংল্যান্ডের উত্তরের দিকে আর কি। সো এই ইংল্যান্ড যেটা আছে জায়গাটা, ওই জায়গার উত্তরে লিডস শহরের কাছাকাছি একটা ছোটো শহর এই ক্যাসেলফোর্ড, আর ওই জায়গায় ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। কথাটা বুঝতে পারছেন? আসল কথা প্রথমেই শেষ, হেনরি মুর ওয়াজ বর্ন ইন ক্যাসেলফোর্ড। এরপরে ক্যাসেলফোর্ডটা কোথায় পড়ছে, এটার লোকেশনটা বলছে কমা দিয়ে। কত সুন্দর না বিষয়টা, মজার বিষয়। আরও মজা আছে, আপনারা দেখেন, একেবারে শেষ পর্যন্ত দেখেন, মজা পাবেন। হেড টু হচ্ছে একটা, আমি আসলে গ্রামারে ধরতে পারেন মোটামুটি, আলহামদুলিল্লাহ আমি ভালো বুঝি, এই জন্য আমার এই জিনিসগুলো আয়ত্ত করে এবং এক্সপ্লেন করতে আমার জন্য সহজ হয়। সো অনেকে আবার গ্রামার না বুঝেই অনেক সমস্যার সমাধান করে ফেলতে চান, এটা পসিবল না। আসলে গ্রামার কিছুটা জানতে হবে, একবারে যে জানতে, মানে কেউ বলে যে গ্রামারের কোনো প্রয়োজন নেই, আইএলস করতে গ্রামার লাগে না, এই স্পোকেন করতে গ্রামার লাগে না, না, বেসিক জিনিস অন্ততপক্ষে জানতে হবে। আর একটু অ্যাডভান্স জানলে তো সেটা আপনার জন্য ভালো। আর আমি মনে করি যে ধরেন টেন্সটা হচ্ছে গ্রামারের মেইন লাইনই। সো আপনি টেন্সই জানলেন না, সেক্ষেত্রে আপনি কেউ যে বলে যে গ্রামার না জেনে আপনি স্পোকেন করতে পারবেন, আইএলস করতে পারবেন, তাহলে কি পসিবল? আপনি চিন্তা করেন তো, একটা টেন্সের কারণে কী হইতে পারে। আপনি এখন আপনি বলতে চাচ্ছেন একজনকে একজন আপনাকে প্রশ্ন করলো আপনি কি ভাত খাবেন, আপনি বলছেন যে আমি ভাত খেয়েছিলাম,
তো এটার অর্থ কী দাঁড়ায়? আমি খেয়েছিলাম, এখন খাবো কি খাবো না এটা তো বুঝতে পারতেছি না। তো এটা ফার্স্ট টেন্সে হয়ে গেছে। সো এই কথাটা আসলে টেন্সের উপর ডিপেন্ড করতেছে, আপনি কি বোঝাতে চাচ্ছেন না, অনেক কিছুই ডিপেন্ড করে, ফুললি ডিপেন্ড করে। সো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। হ্যাড টু হচ্ছে একটা মডেল লাইক ভার্ব। হ্যাড টু হচ্ছে একটা মডেল লাইক ভার্ব। আবার বলছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা মডেল লাইক ভার্ব। সো হ্যাভ টুর অর্থ কি? আমরা যখন বলি আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতেই হবে, হি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে হি হ্যাভ টু না, হি হ্যাজ টু, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, হিটা সিঙ্গুলার, তাই হ্যাজ হবে। সো হি হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংলিশ শিখতেই হবে। তার মানে কি বোঝা গেল যে মডেল লাইক ভার্বের ক্ষেত্রে ওইখানেও কে অর্থাৎ পেসিভের মতো অর্থটা দিতে হয়, সাবজেক্টকে অবজেক্টের মতো অর্থ দিতে হয়। অর্থাৎ এখানে করিম থাকলেও বলতে হতো করিমকে শিখতেই হবে, করিম নিজে সে শিখতেই হবে, এরকম আর কি। সো এই হি হ্যাড টু, হ্যাভ টু হইলে, হ্যাজ টু হইলে অর্থ হয় যে আমাকে শিখতেই হবে, বর্তমানের কথা বলতেছি, বর্তমান অবস্থান থেকে বলতেছি। আর পাস্ট টেন্সের থেকে বলতে চাইলে হ্যাভ টু, হ্যাজ টুর জায়গায় আমাকে বলতে হবে হ্যাড টু, তাই তো? তাইলে হ্যাড টু দ্বারা বোঝা গেল যে পাস্টের কোনো একটা কথা, অর্থাৎ মাস্টের মতো কাজ করে আর কি। হ্যাভ টু, হ্যাজ টুর সিনোনিম ধরতে পারেন মাস্ট, অবশ্যই কোনো একটা কিছু করতে হবে এরকম। সো এটা পাস্টের জন্য মাস্টে কাজ করতেছে ধরেন। সো তাকে হি হ্যাড টু অ্যাবান্ডন, তাকে পরিত্যাগ করতেই হয়েছিল। হি হ্যাড টু গো, তাকে যেতেই হয়েছিল, এরকম একটা কথা। সো হি হ্যাড টু অ্যাবান্ডন, তাকে পরিত্যাগ করতে হয়েছিল বা ছাড়তেই হয়েছিল। কোন জিনিসটা পরিত্যাগ করতে হয়েছিল? ছাড়তে হয়েছিল ট্রেনিংটা বাদ দিয়ে দিতেই হয়েছিল তাকে। সো হি হ্যাজ টু অ্যাবান্ডন হিজ ট্রেনিং, সে তার ট্রেনিংটি পরিত্যাগ করতে হয়েছিল। ট্রেনিংটিকে অর্থাৎ অবজেক্টের মতো, এই জায়গাটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্টের মতো অর্থ দেন এটা, যে সে তার ট্রেনিংটা ছেড়ে আসতেই হয়েছিল। কত সালে? ইন 1917, 1917 সালে। 1917 সালে সে তার ট্রেনিংটি ছেড়ে আসতে হয়েছিল। এ হয়তো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কিছু একটা আছে, কোনো ব্যক্তির নাম আছে, তো এরপরে এই জায়গাটা হচ্ছে আমার কি, ওই ব্যাকগ্রাউন্ডের কোনো নামের পরিবর্তে হিটা ব্যবহার করা হয়েছে। তো তাকে তার ট্রেনিং ছেড়ে আসতে হয়েছিল 1917 সালে। 71 বলে ফেলছিলাম নাকি? সো ওয়েন বলছে। এখন দেখেন তো একটা মজার জিনিস, এই যে কনজাংশনগুলো বা রিলেটিভ প্রনাউন্সগুলো আপনি যেভাবে চিন্তা করেন, এটা হচ্ছে এই জায়গায় ওয়েনটা আসলে মূলত সামনের কোনো একটা সময়ে, কালকে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ওয়েন দেখেই বুঝতে পারছি যে এরকম, ওয়েন দেখেই বুঝতে পারছি এটা কমপ্লেক্স সেন্টেন্স। সো এখন কথাটা হচ্ছে এই যে ওয়েন, সামনের যে ওয়েন আছে, সামনের যে সাল আছে, তাহলে ওয়েন কি করে? ওয়েন সাধারণত সামনে কোনো সময় থাকলে সেই সময়টাকেই রেফার করে। ওয়েন আর কোনো কারণেই বসবে না, সময়ের জন্যই বসে। সো এখন কথাটা হচ্ছে এই যে এত কথাবার্তা আগে আসে, মনে করেন অনেক বড় একটা সেন্টেন্স। সো সেই ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোথায় সময়ের কথা উল্লেখ আছে। হি হ্যাড অ্যাবান্ডন হিজ ট্রেনিং, কোনো জায়গায় সময়ের কথা উল্লেখ নাই, উল্লেখ আছে এই জায়গায়। তাহলে আসলে এই ওয়েনটা কী করতেছে? ওই 1917টাকেই রেফার করতেছে। তার মানে বোঝা গেল যে সে যে 1917 সালে কী করছিল? ট্রেনিংটাকে ত্যাগ করে আসছিল, পরিত্যাগ করছিল। সো এই যখন 1917 সালে, যখন এই 1917 সালের কথা বলতেছে, যখন সে এই জায়গায় দেখেন প্যাসিভ ভয়েসটা পেয়ে গেছি, হি ওয়াজ সেন্ট, মানে যদি বলতো হি সেন্ট, তার মানে সে পাঠিয়েছিল কিছু একটা। যেহেতু বলছে হি ওয়াজ সেন্ট, তার মানে ওয়াজ বি ভার্ব আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। এটা কখনোই বি2 বসবে না, ভার্বের পাস্ট ফর্ম বসবে না, এটা বসার কোনো পসিবিলিটি নাই। 100% এটা এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব থাকলে, যে কোনো বি ভার্ব থাকলে, 8টা বি ভার্ব আছে, তারপরেই এই সেন্টটা বসবে, মানে যা বসবে এটা পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের সাথে যদি আইএনজি আসে তাহলে কন্টিনিউয়াস টেন্স, এটা যে কেউ দেখে বুঝবে। কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা দেখবেন। সো কন্টিনিউয়াস টেন্স যে কেউ বুঝবে। যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে এটা প্যাসিভ ভয়েস। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি না থাকলে প্যাসিভ ভয়েসই হবে। সো এই হচ্ছে বিষয়। সো এবার আসেন যে হি ওয়াজ সেন্ট, তার মানে এটা সে পাঠায় না, বরং তাকে পাঠানো হয়েছিল। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি আগে বলছিলাম না, অবজেক্টের মতো অর্থটা দেবেন সাবজেক্টকে, তাহলে সে না বলে এটার অর্থ হবে, এই হি এর অর্থ হবে তাকে পাঠানো হয়েছিল টু ফ্রান্সে পাঠানো হয়েছিল। এখন আসেন এই টু এর আর একটা খেলা দেখাই। আমরা বলছিলাম না যে টু খুব মজার জিনিস, টু এর পরে নাউন আসতে পারে, টু এর পরে ভার্ব আসতে পারে, এই দুইভাবে হতে পারে। সো দেখেন টু ফ্রান্স, এই টু ফ্রান্স মানে এই কোনো একটা জিনিস যখন পাঠানো হয়, কোনো কিছুর দিকে কোনো গতিশীল কোনো কিছু হয়, সেক্ষেত্রে পরে একটা প্লেস আসে, তাহলে বুঝে নিতে হবে ওই জায়গাতে, তো এখানতে অর্থ দিবেন এটা
টু এর অর্থ। তাহলে হি ওয়াজ সেন্ট টু ফ্রান্স মানে ফ্রান্সেতে তাকে পাঠানো হয়েছিল, অর্থাৎ এখানে বাদ দিলেও তাকে ফ্রান্স পাঠানো হয়েছিল, এভাবেও বলতে পারেন। তার মানে ওই প্লেসটাতে পাঠানো হয়েছিল কোনো একটা জায়গায়। সো যেমন আমরা বলি না হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে বা স্কুলেতে যাচ্ছে, তো এখানে দিলেও হবে, এ দিলেও হবে, একার দিলেও হবে, অথবা স্কুলে যাচ্ছে বললে তো এমনিতে একার চলে আসে। সো শেষ। এরপরে আসেন টু ফাইট, এটার অর্থ দিবেন জন্য, এটার অর্থ দিবেন জন্য, টু এর অর্থ দিবেন ফরের মতো কাজ করে টু। তো ফাইট করার জন্য সে কোথায় গিয়েছিল? ফ্রান্সে গিয়েছিল, ফ্রান্সে পাঠানো হয়েছিল তাকে। কেন গিয়েছিল? ফাইট করার জন্য। টু এর অর্থ দেন জন্য অথবা দেন উদ্দেশ্যে, ফাইট করার উদ্দেশ্যে, অথবা দেন তয়াখার্তে, ফাইট করতে, ফাইট করতে। এখানে যদি টু ইট হতো খেতে, টু লার্ন হতো শিখতে, এরকম আর কি। তাহলে সে ওই যে তাকে পাঠানো হয়েছিল ফ্রান্সে ফাইট করতে, কোথায়? এই প্লেসটার কথা বলতেছে, প্রথম বিশ্বযুদ্ধে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। তাহলে একার দেন, এটার অর্থ একার দেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তা ফাইট করার জন্য ফ্রান্সেতে তাকে প্রেরণ করা হয়েছিল। যখন ওই কারণেই আসলে মূলত তাকে কি করতে হয়েছিল? পরিত্যাগ করতে হয়েছিল তার ট্রেনিং। তাহলে আগে এইটুকুর অংশের অর্থ দিয়েও আপনি এইটুকুর অর্থ দিতে পারবেন, আবার এইটুকুর অর্থ দিয়েও পরেও এটা দিতে পারবেন। তার মানে সে পরিত্যাগ করেছিল তার ট্রেনিংটা 1971 সালে, যখন তাকে পাঠানো হয়েছিল ফ্রান্সে ফাইট করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে। আসল কথাটা হচ্ছে এটা। সো অর্থটা একেবারে বোঝা একেবারে সহজ যদি আপনি পার্ট বাই পার্ট এটাকে আলাদা করে নিতে পারেন। যেমন দেখেন কনজাংশন একটা পার্টকে আলাদা করতে পারে, এরপরে আমি আগেও বলছিলাম সাবজেক্ট একটা পার্ট, এরপরে অবজেক্ট একটা পার্ট, ভার্ব একটা পার্ট। এছাড়া একটা প্রিপোজিশন একটা পার্টকে আলাদা করতে পারে, কনজাংশন একটা পার্টকে আলাদা করতে পারে, আর কি আলাদা করতে পারে? কমা একটা পার্টকে আলাদা করতে পারে। সো আর্টিকেলও সাধারণত করতে পারে অনেক সময়। ওকে, সো প্রিপোজিশন থাকলে সেটাকে প্রায়োরিটি দিতে হবে, আর এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হয় তখন পুরোটা, এইটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে ফাইন। এবার আসি আমরা 15 নম্বরে। আমি নিজেই একটা সেন্টেন্স লিখছি, সবগুলো সেন্টেন্স কিন্তু ক্যামব্রিজ থেকে নেওয়া। সো এবার আগেরটা ছিল 15 থেকে। সো এবার আসি ওয়েন আই টেক এ ক্লাস, যখন আমি ক্লাস নেই। ওয়েন আই টেক এ ক্লাস, যখন আমি ক্লাস নেই। তাই এটার অর্থ কী হইল? ওয়েন অর্থ হলো এখানে যখন। আচ্ছা, ওয়েন অর্থ কখন হবে? কখন। ওয়েন অর্থ কখন সম্ভব, কখন হবে, এটার অর্থ কখন। মানে যখন আপনি প্রশ্ন করবেন কাউকে যে কখন আপনি ঘুমান, কখন আপনি ভাত খান, যখন এটা প্রশ্নবোধক সেন্টেন্স বাক্য হবে তখন এটার অর্থ হবে যখন। সো সরি, কখন হবে এটার অর্থ। সো এই কখন না, এখন এটার অর্থ হবে যখন। ওয়েনের অর্থ হবে যখন। আচ্ছা, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়, যদি এখানে হোয়ার লেখা থাকতো, হোয়ার অর্থ কোথায় বলতাম না, তখন বলতাম যেথায় বা যেখানে, এটার অর্থ দিতাম হোয়ার থাকলে এখানে দিতাম যেখানে, কারণ এটা তো প্রশ্নবোধক বাক্য না, তখন এটা যেখানে বলতে হবে এটার অর্থ। আমরা একটু পরে এটারও মজা দেখব। সো অসুবিধা নেই, আপনারা দেখেন এটার অর্থ হচ্ছে যখন। যখন আমি একটি ক্লাস নেই, অল স্টুডেন্ট ট্রাই টু অ্যাটেন্ড মাই ক্লাস। আসলে অ্যাটেন্ডের পরে ইন বলা যেতে পারতো, ইন মাই ক্লাস, অ্যাটেন্ড ইন মাই ক্লাস না, যাই হোক। সো কথাটা হচ্ছে যখন আমি একটা ক্লাস নেই, সকল স্টুডেন্টরা চেষ্টা করে ক্লাসে অ্যাটেন্ড করতে। এখন কথাটা হচ্ছে অ্যাটেন্ড ইন মাই ক্লাস। তো এখন কথাটা হচ্ছে যে আমি এই জায়গাটা কেন লিখছি আমি, সো কারণটা হচ্ছে এই ওয়েনের খেলাটা দেখানোর জন্য। ওয়েন যখন থাকবে এটার অর্থ হবে যখন, আর এই কমার অর্থ হবে তখন। কি বলছি? ওয়েন যখন থাকবে সামনে এটার অর্থ দিবেন যখন, আর যখন কমা থাকবে এটার অর্থ দিবেন তখন। যখন এই কাজটা হয় তখন ওই কাজটা হয়। কথা বুঝতে পারছেন? দুইটা কাজ, দুইটা অ্যাকশন। এখানে অ্যাকশন ভার্ব দুইটা আছে, এই যে অ্যাটেন্ড, ট্রাই টু অ্যাটেন্ড, আর এখানে আছে টেক। সো অ্যাকশন ভার্ব দুইটা। অ্যাকশন ভার্ব নিয়ে চিন্তা করবেন না, অ্যাকশন ভার্বের ইয়েও আছে, হ্যাঁ, আমার ভিডিও আছে, সব ধরনের ভার্ব চেনার জন্য একটা ভিডিও আছে। সো আসেন যে এই হোয়েনটা যখন সামনে বসবে তখন এই পরের ক্লজটার আগে, এটা কিন্তু দুইটা ক্লজ, এখানে কিন্তু একটা সেন্টেন্সে দুইটা ক্লজ। সো তখন এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। সো তখন এই জায়গায় একটা কমা দিতে হয়। কনজাংশন যদি আগে, কনজাংশনওয়ালা ক্লজটা যদি আগে বসে তাহলে পরে কমা দিতে হয়। আর যদি কনজাংশনওয়ালা সেন্টেন্সটা পরে বসে, এই অংশটা আগে বসতো, এই ওলের পরের অংশটা আগে বসতো, তাহলে এখানে কোনো কমা দিতে হতো না, যেমনটা এরকম এখানে হয়েছে। ওয়েনটাকে মাঝখানে বসাইছে, ইচ্ছা করলে এই সেন্টেন্সটাকে উল্টিয়ে বসাইতে পারতো, এই জায়গাটা সামনে নিয়ে তারপর হি হ্যাড টু বলে বাকিটুকু বলতে পারতো। যখন তাকে পাঠানো হয়েছিল ফ্রান্সে, তখন সে পরিত্যাগ করতে হয়েছিল এই জায়গাটা, তখন অর্থ উল্টা দিলেও যে কথা
এইভাবে দিলেও সে একই কথা হবে, অর্থ একই থাকবে। কথা বুঝতে পারছেন? যে এই হচ্ছে মজার জিনিস, যখন আপনি কনজাংশনটাকে সামনে রাখবেন তখন কমা দিতে হবে, এটা পাংচুয়েশন মার্কসের একটা মার্ক পাবেন, আদারওয়াইজ আপনি রাইটিংও ভুল করবেন। ঠিক আছে, মাথায় রাখবেন। এই দেখেন কনজাংশন সামনে আসছে, তাই কমা থাকতে হবে। যদি এই কনজাংশনটা ইফটা যদি এই কমার জায়গায় আসতো, এইখান থেকে শুরু হইতো, আর বাকি অংশটা যদি সামনে থাকতো, সেক্ষেত্রে আমার এই ইফের আগে কমা দিতে হতো না, দিলে আবার ভুল হবে এক্ষেত্রে। বুঝতে পারছেন? মাথায় রাখতে হবে। সো ইফ ইউ জাস্ট হ্যাভ এ ফিউ ট্রিজ লেফট, যদি তুমি কিছু গাছ রেখে যাও বা ফেলে যাও বা বেঁচে যায়, সো এরকম আর কি কথাটা। সো যদি কিছু গাছ থেকেই যায় তো কী হবে, দ্য পপুলেশন মানে সবসময় জনসংখ্যা ভাববেন না, মানুষের সংখ্যা ভাববেন না, কারণ পপুলেশন হতে পারে গাছের সংখ্যা, হতে পারে মশা মাছির সংখ্যা, যাই হোক, এখানে ওই এদের পপুলেশনের কথা বলতেছে। তো পপুলেশন ক্যান গ্রো আপ কুইকলি, পপুলেশন কী করতে পারে, এই গাছগুলো কি দ্রুত বাড়তে পারে, বিকজ কারণ হচ্ছে ইট ইজ ইউজ টু। এখন মজার জিনিসটা দেখেন তো, এই টুয়ে কত জাতের চেহারা দেখায় আল্লাহ। দেখেন, এক্সপ্লয়টিং, টু এর পরে সাধারণত বার্বের বেস ফর্ম ছাড়া কিছুই হয় না, বার্বের বেস ফর্ম ছাড়া কিছুই হয় না। সব প্রিপোজিশনের পরে বার্ব আসলে বার্বের সাথে আইএনজি দিতে হয় টু ছাড়া, কিন্তু দেখেন এখানে বার্বের সাথে আইএনজি হচ্ছে। এই বার্বের সাথে আইএনজি হওয়ার একটা কারণ আছে, কয়েকটা নিয়ম আছে, কয়েকটা ব্যতিক্রমী নিয়ম আছে। ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, সাবজেক্টেড টু, এরকম ওয়ার্ডের পরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, খুবই মোস্ট কমন আর কি। সো এই ওয়ার্ডগুলোর পরে বার্বের সাথে আইএনজি দিতে হয় যদি বার্ব আসে। ঠিক আছে, তাহলে ইট ইজ ইউজ টু, অর্থাৎ ওইটা পেসিভ ভয়েসে আবার এখানে লেখা আছে। কারণ এটাকে ব্যবহার করা হয় পানি শোষণ করতে, পানি শোষণ করার জন্য ব্যবহার করা হয় যখন এটা অ্যারাইভস করে, যখন ওই পানিগুলো আসে তখন এটা শোষণ করে করতে পারে, এই জন্য পপুলেশনটা বাড়ে আর কি দ্রুত। এই হচ্ছে কথাবার্তা। সো আমার উদ্দেশ্য ছিল যে এই ইফের ব্যবহারটা এখান থেকে দেখানো আর কি। সো আসেন আরেকটা মজার জিনিস দেখাই। এবার আসেন, এই জায়গায় একটা সেরা জিনিস আছে, যারা এর আগের ভিডিও দেখেন নাই তারাও সেখান থেকে শিখে নিতে পারবেন একটা জিনিস। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, আর আসলে বার্বটা কোথায়, কারণ সাবজেক্ট আর বার্ব না খুঁজে বের করতে পারলে আপনি অর্থ হইতে পারবেন না। প্রথমেই বার্বটা খুঁজে বের করবেন, তারপর সাবজেক্টটা খুঁজে বের করবেন, হলুদটা বার্ব। ঠিক আছে, তাহলে হ্যাজ বিন স্টাডিং, এটা তো দেখতেই পাচ্ছেন। আমরা যখন বলি একটা এরকম উদাহরণ আমরা অনেক দেখছি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের পরে বার্বের হ্যাভ বিন, হ্যাজ বিনের পরে বার্বের সাথে আইএনজি আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, হ্যাড বিনের পরে বার্বের সাথে আইএনজি আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথাটা হচ্ছে, আমি যদি বলতাম আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবৎ স্টাডি করতেছি, এরকম অর্থ হইতো। মানে অতীতকাল থেকে একটা কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ সেম, অর্থের দিক থেকে একেবারে বাংলা অর্থটা সেম থাকে, প্রায় সেম, অলমোস্ট সেম, একই কথা বোঝায়, করতেছি করছি একই কথা বোঝায়। সো এখন ধরেন আমি ভাত খাইতেছি এরকম বললাম, বা আমি ভাত খাচ্ছি বললাম, একই তো, প্রায় একই না? সো অর্থের দিক থেকে প্রায় কাছাকাছি, কিন্তু কথাটা হচ্ছে আমি কোন ভাইবে ইউজ করতেছি কথাটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে তো এখানে হইতো এম ইজ আর, তারপর বার্বের সাথে আইএনজি হইতো, এই তো। আর এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য হ্যাভ বিন, হ্যাজ বিনের পরে বার্বের সাথে আইএনজি হয়। হ্যাভ বিন বসে যখন প্লুরাল সাবজেক্ট হয়, হ্যাজ বিন বসে যখন সিঙ্গুলার সাবজেক্ট হয়। এখন কথাটা হচ্ছে যে এটা কাজটা কি, মূলত কাজটা হচ্ছে, ধরেন আমি একজন আমাকে জিজ্ঞেস করছে ফোন করে, এই এখন তুমি কী করছো, আমি বলতেছি তাকে আমি খাচ্ছি, তার মানে আমি তাকে ঠিক এক্স্যাক্ট এই মুহূর্তে কী কাজ করতেছি সেটা বোঝাতে চাচ্ছি জাস্ট। আর যদি আমি তাকে বলতে চাই আমি পড়াচ্ছি, তাও ওকে ফাইন, এই মুহূর্তের কাজটা আমি বলতে চাচ্ছি তাকে, কিন্তু আমি তাকে একটু মেনশন করে বলতে চাই আমি 1 ঘন্টা যাবৎ পড়াইতেছি, তার মানে এটা কন্টিনিউয়াস চলতেছে, আগে থেকেই শুরু হয়েছে কাজটা। সো এইরকম আর কি বিষয়টা। সো এই সমস্ত ক্ষেত্রে ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আমি বসবাস করতেছি ছোটোবেলা থেকেই, আমি এই শহরে বসবাস করতেছি, তখন কিন্তু এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসে। কথা বুঝতে পারছেন? সো আই হ্যাভ বিন লিভিং হবে তখন। হ্যাঁ, এবার আসেন, আমি স্টাডি করতেছি, বা ধরেন করিম স্টাডি করতেছে, তাহলে করিম হ্যাজ বিন স্টাডিং, তাহলে এখানে করিমের জায়গায় জাস্ট একটা নাম আছে, আপনি ডক্টর ডেভিড পড়েন, আর বাকিটুকু বেসফোর্ড জোন্স এটা পড়া সময় ব্যয় করবেন না পরীক্ষার সময়। সো আপনি ডেভিড পড়েন, মুখে দিয়ে ডেভিড না আসলে ডেড পড়েন, কোনো সমস্যা নাই, আপনি ডক্টর পড়ে থেমে যান, এটা একটা নাম, জাস্ট এইটুকু মাথায় রাখলেই হইল। সো এই স্টাডি করতেছে দ্য রুল অফ হুয়ারেঙ্গো ট্রি, হুয়ারেঙ্গো একটা গাছের জাতের নাম। সো এই ট্রি নাউন, তাই আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না,
এটা এডজেটিভের মতো কাজ করতেছে। সো রুল কিসের ভূমিকা নিয়ে কাজ করতেছে? রুল মানে ভূমিকা, হ্যাঁ, আর ইউএলই না কিন্তু, এই রুল কিন্তু শাসন বা নিয়ম। সো এই রুল হচ্ছে ভূমিকা। সো কিসের ভূমিকা নিয়ে কাজ করতেছে? এর পাইলাম কোথায়? বা এই যে অফের অর্থটা সুন্দর করে বুঝবেন। হুয়ারাঙ্গো টি আগে বলবেন, তারপর বলবেন এর রুল, ভূমিকা নিয়ে স্টাডি করতেছে এই ব্যক্তি। সো এই ব্যক্তি কাজ করতেছে কোথায়? ইন বলে বলছে ল্যান্ডস্কেপ চেঞ্জে, এবং আরও কোথায়? এই স্টাডিটা হচ্ছে এই বিষয়ে একার যুক্ত করেন এই ইন থাকার কারণে। এরপরে এই ইনটা বলে বলছে এই জায়গাটা, এইটা আবার কোথায়? এইটা হচ্ছে লোয়ার আইস ভ্যালি, এই জায়গাতে। এ তো আর বাংলা অর্থ দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি অর্থ জানেন না মনে করেন, বাদ দেন। এটা তো ইন দেখছেন না, তার মানে এটা প্লেসের কথা বলতেছে। এখানে ইন দেখছেন না, এই টপিক বা প্লেসের কথা বলতেছে। এই টপিকে সে গবেষণা করতেছে, এই ল্যান্ডস্কেপ চেঞ্জে পরিবর্তনে কাজ করতেছে। হুয়ারাঙ্গোটি এর রুল ভূমিকা নিয়ে স্টাডি করতেছে। সো এরপরে ওই যে এই সমস্ত কথাবার্তা বলছে, ওইটা আবার ওই জায়গাতে আবার এই যে বেলিটা উপত্যকা আর কি, বেলি অর্থ আমি মনে করেন আমি জানি না অর্থ। সো এই ইনের পরে আবার বাকিটা কোথায় পড়ছে? ওইটা সাউদার্ন পেরুতে পড়ছে, বুঝছেন? সাউদার্ন একটা ওই কি একটা অঞ্চল, একটা সাইড, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ। সো ওই সাউদার্ন পার্টে পড়ছে, সাউথ থেকে সাউদার্ন, এটা এডজেটিভ হয়ে গেছে এটার অর্থ। এটা কিন্তু এডজেটিভ মার্কা হয়ে গেছে, কারণ এরপরে তো নাউন আছে, এই জন্য সাউথ পেরু বলা যাবে না কখনোই, বলতে হবে সাউদার্ন পেরু। বুঝতে পারছেন? যখন আপনি বলবেন যে আমার সিলেট শহরটা পড়ছে নর্থ ইস্ট পার্ট বলতে পারবেন না, বলতে হবে সিলেট ইজ লোকেটেড নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কথা বুঝতে পারছেন? নর্থ ইস্ট বলবেন না, বলবেন নর্থ ইস্টার্ন, এরকম সাউদার্ন এর মতো। সো আচ্ছা, যাই হোক, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সাবজেক্টটা দেখেন, তারপর এটা কী করতেছে? স্টাডি করতেছে, মানে অধ্যয়ন করতেছে বা গবেষণা করতেছে। এই স্টাডি কিন্তু রিসার্চ বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমি অধ্যয়ন বললো তো একই অর্থই দাঁড়ায়। সো এরা এই ব্যক্তিটা রিসার্চ করতেছে একটা গাছের ভূমিকা নিয়ে ওই জায়গাগুলোতে, ঠিক আছে? ওই জায়গাটাতে মূলত, আর ওইটা কোথায়? ওখানে। আবার ওই জায়গাটা কোথায়? ওইখানে। যত শেষের দিকে যাবেন এটা বড় হয়ে আসবে জায়গাটা। সো এইভাবে অর্থটা দিতে পারেন আপনি। আসল কথা তো ওইখানেই শেষ, স্টাডি করতেছে কোনো একটা হুয়ারাঙ্গোটি এর রুল নিয়ে। আসল কথা কিন্তু এই জায়গায় শেষ, কারণ এটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি চিনে ফেলছি, আর সাবজেক্টটাকে আমি চিনে ফেলছি, এবং ভার্বটাকে চিনে ফেলছি, তাহলে অর্থ শেষ আমার। এখন কথাটা হচ্ছে যে আমি এই জায়গাটা বাদ দিয়ে দিছিলাম, দেখছেন? এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিছিলাম পড়ার সময়, আপনাদেরকে গুরুত্ব দিতেই বলিনি। আর্কিও বুটানিস্ট অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে কমা দিয়ে যদি বার্বের সাবজেক্টের পরে এবং বার্বের আগে কমা দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয়, কোনো কথাবার্তা বলে, মনে করবেন ওইটা ওই সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তাহলে এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ। যদি সাবজেক্টের ইনফরমেশন দেয় তাহলে বলে সাবজেক্ট অ্যাপোজিটিভ। যদি অবজেক্টের কোনো ইনফরমেশন দিয়ে থাকে কমা দিয়ে, তাহলে এটাকে বলা হয় অবজেক্ট অ্যাপোজিটিভ। সো এখানে কমা দিয়েও দিতে পারে, ব্র্যাকেট দিয়ে দিতে পারে, হাইফেন দিয়েও দিতে পারে, তিনভাবে দেওয়া যায়। এবার আসেন, তাইলে আমার এটা নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নাই, কারণ এই ডেভিড সম্পর্কে তথ্য দিছে। ডেভিডটাকে, ডেভিড হচ্ছে একজন আর্কিওবোটানিস্ট, এবং উনি হচ্ছে অমুক ভার্সিটির আর্কিওবোটানিস্ট। এট সাধারণত কোন জায়গায় কী করে? এট সাধারণত জায়গাকে রেফার করে। এট সাধারণত কী করে? জায়গাকে রেফার করে। ইন যেরকম জায়গা এবং সময়কে বোঝায়, ইনের পরে সময় বা জায়গা আসে, ঠিক তেমনি এটের পরেও জায়গা বা সময় আসে। এই দেখেন জায়গার কথা আসছে, অর্থাৎ ইউনিভার্সিটির কথা আসছে, কেমব্রিজ ইউনিভার্সিটি। কেমব্রিজ ইউনিভার্সিটি অর্থ দেবেন ইনের মতোই, কেমব্রিজ ইউনিভার্সিটিতে উনি একজন আর্কিওবোটানিস্ট, ওনার পরিচয় দিছে। উনি একজন ইকোনমিস্ট, উনি একজন ডাক্তার, এরকম বলতে পারতো। সো ওনার পরিচয় দিছে। এটাকে স্কিপ করে যাবেন, আপনার সময় বাঁচবে। তো কোন অংশটা পড়তে হবে, কোন অংশটা পড়তে হবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আমি পড়ে নেই টাচ করে, তাহলে তো অর্থটা টাচ করে দিয়ে দিলাম। অমুক ব্যক্তি স্টাডি করতেছে এই হুয়ারাঙ্গো গাছের ইয়া নিয়ে, বাদ বাকি এটা জায়গার কথা বলছে, এটা আমার না পড়লেও হইতেছে, এই অংশটা আমার না পড়লেও হইতেছে, যদি এটা হয়তো ম্যাচিং টাইপের কোনো কোয়েশ্চেন্স। ওকে, এবার আসি এই জায়গায়। দেখেন এই ডিউরিংটা হচ্ছে এখানে প্রিপোজিশনের মতো কাজ করতেছে। হ্যাঁ, প্রিপোজিশনের মতো কাজ করবে কি? এটা তো প্রিপোজিশন। সো এই জায়গাটায় হচ্ছে একটা ফ্রেজ, এই জায়গাটা হচ্ছে একটা ফ্রেজ, চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন। ডিউরিং দ্য 6th and 7th centuries, মানে 6th এবং 7th সেঞ্চুরির সময়, অর্থাৎ 6ষ্ঠ এবং 7ম শতকের সময়। ডিউরিং অর্থাৎ সময়। সো এইটুকু হচ্ছে আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স শুরু হয়ে, সেন্টেন্স না, যদি একাধিক শব্দগুচ্ছ একত্রিত হয়ে শেষে একটা কমা থাকে, তাহলে এটাকে ধরে নিতে হয় প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা একটা সময়, টাইম ফ্রেম বা একটা জায়গার কথা উল্লেখ থাকে অনেক সময়। যেমন এখানে আমরা আরও পাবো মনে হয়, আগেও মনে হয় পেয়েছিলাম নাকি,
যে কোনো একটা সেন্টেন্সে বলছিলাম, দেখছিলাম যে আগে এই যে এটা একটা টাইমের কথা বলছে, এখানেও ঠিক এরকম টাইমের কথা বললো। সো এরকম টাইমের কথাই সাধারণত উল্লেখ করে। আচ্ছা দেখি একটু দেখাই আপনাদেরকে, কোথায় জানি দেখছিলাম, আচ্ছা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম জায়গার কথা বলতে পারে, যেমন বলতে পারে এই যে ইন ক্যালিফোর্নিয়া, একটা সময়ের কথা না বলে জায়গার কথা বলছে, সো এটা প্রিপোজিশন দিয়ে। সো এরকম যে কোনো কিছু হতে পারে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ যে যাই বলেন। কথাটা হচ্ছে এই জায়গায় যাব আমি, দেখেন অর্থটাকে পাই টু পাই ভেঙে ভেঙে পড়বেন, এমন একটা অর্থ দিবেন যাতে আপনি সন্তুষ্ট হন, আপনার মনের মধ্যে তৃপ্তি আসে, ঠিক আছে? সো এই জন্য আমি পাই টু পাই ভেঙে ভেঙে অর্থগুলো দিতেছি, যাতে আপনারা ওই স্টাইলেই অর্থটা দেন। আপনারা হুবহু ধরেন আপনি আপনি ট্রান্সলেটরও দিয়ে ট্রান্সলেট করতেছেন, দেখবেন আপনি শান্তি পাচ্ছেন না, পড়েও মজা পাচ্ছেন না। আপনি ধরেন কারো কাছ থেকে আপনি নিজে নিজে একটা অর্থ দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি সঠিক অর্থ দিতে পারতেছেন না, তখনও কিন্তু আপনার মনে শান্তি আসবে না। কিন্তু আমি যেভাবে আপনাকে শিখাইয়া দিলাম, সেভাবে যদি আপনি অর্থটা করেন, আমি কখনোই কোনো ট্রান্সলেটরের অর্থটা আমি দিই না, আমি নিজে থেকে যেটা পড়ে বুঝি সেটা আমার কাছে ভালো লাগে। সো আপনিও সেই কাজটা করবেন। কোনো অনেক পিডিএফ হয়তো বা পাবেন অর্থ সহ দেয়া আছে, এটা করবেন না। আমি যেই স্কিলটা নিয়ে কাজ করতেছি ওই স্কিলের দিকে আপনি যান, ওইটাকে অর্থ দিয়েন, দেখেন আমি যেভাবে বলছি ওইভাবে বলতেছে না, কিন্তু ওই কথাটাই বোঝাচ্ছে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বোঝাচ্ছে, যার ফলে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন না, ঠিক আছে? আশা করছি আমার কথাগুলো আপনারা একেবারে পাই টু পাই বুঝতেছেন। সো এই সময়টাতে ইনহেবিটেন্টসরা, এইখানে একটা সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট ওয়ার্ড পেয়ে গেলাম। কারণ সাবজেক্ট ওয়ার্ড কেন বললাম, পুরোটা আসলে সাবজেক্টটা ওয়ার্ড হচ্ছে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড, এই যে রং করলাম, কারণ ডেভেলপটা হচ্ছে বার্ব, এরপরে বার্ব আসে, সাবজেক্টের পরে তো বার্ব আসবে নাকি? সো এই হলো বার্ব। যেহেতু ডেভেলপটা আমার কাছে বার্ব, সো আমাদের এই সেন্টেন্সে বার্ব, সেহেতু আমাকে বুঝতে হবে সাবজেক্ট কোনটা। তো আপনি তো বলবেন এই পুরোটাই সাবজেক্ট, অফকোর্স এই পুরোটাই সাবজেক্ট, কিন্তু আসল সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে এই ইনহেবিটেন্টস। কী বলছি? আসল সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে ইনহেবিটেন্টস। কেন ইনহেবিটেন্টস হইল সাবজেক্ট ওয়ার্ড? কারণ প্রিপোজিশনের পরে কোনোদিনও সাবজেক্ট ওয়ার্ডস থাকে না। এত কথা আছে না, এত কথা দেখে আসলে ডেভেলপটা বসছে আসলে ইনহেবিটেন্টস দেখে। তো আসল কথাটা যদি আমি এই সাবজেক্টটা পাইলাম, এই বার্বটা পাইলাম, এরপরে আমি যদি অবজেক্টটা পাই, তাহলে আমি একটা সেন্টেন্সের সামারি করে ফেলতে পারবো, সামারি দিয়ে দিতে পারবো, পুরো একটা সেন্টেন্সের, এত বড় একটা সেন্টেন্সের সামারি দিয়ে দিলাম। কীভাবে বলবেন যে ইনহেবিটেন্টসরা ডেভেলপ করছে একটা মেথড, শেষ, আসল কথা শেষ এখানে। এখন দেখেন বাকিটুকু আমি বুঝাই যে ইনহেবিটেন্টসরা কিসের ইনহেবিটেন্টসরা, এই যে মডার্ন ডে স্টেটের ইনহেবিটেন্টসরা, এয়ার অফের অর্থ দেবেন এয়ার। এই মডার্ন ডে স্টেট আবার কোথায়? গুজরাট এবং রাজস্থানের। এবং এই গুজরাট এবং রাজস্থান আবার কোথায়? কারণ আমি অফ দিয়ে বলছি ওইটার আন্ডারে ওইটার আন্ডারে ওইটা, আর ইন্ডিয়া বলবো কোন জায়গায়? ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। আগে যেরকম নর্দার্ন নাকি বলছিলাম, ওই এরকম একটা ওয়েস্টার্ন আসছে। তাইলে এই ওয়েস্টার্ন ইন্ডিয়ায় রাজস্থান এবং গুজরাট এর মডার্ন, দেখেন বাংলার দেওয়ার দরকার নাই, ইন্ডিয়াকে ভারত বলার দরকার নাই, ইন্ডিয়াকে ভারত বলার দরকার নেই, আপনার স্কুলকে বিদ্যালয় বলার দরকার নেই। আপনি জাস্ট এভাবেই চিন্তা করেন যে শুধু ওয়েস্টার্ন না, এটা ছিল নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ায় রাজস্থান এবং গুজরাট এর মডার্ন ডে স্টেটস তো বুঝেন, রাজ্য মনে হয় না? সো এর আদিবাসীরা, কথা বুঝতে পারছেন? তাহলে ঘুরে ফিরে কী দাঁড়াইলো? আদিবাসীরা। ওই আদিবাসীরা কোন জায়গার? অফ বলে বলছে, এবং নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার। সো ওই আদিবাসীরা ডেভেলপ করেছিল একটা পদ্ধতিকে, বা আদিবাসীরা একটা পদ্ধতিকে, অবজেক্টের মতো অর্থ দেন, কয়েহারকে লাগান, এটা তো অবজেক্ট। সো একটা পদ্ধতিকে বা একটা মেথডকে ডেভেলপ করেছিল। দেখেন ডেভেলপের ইংলিশও আমি ইংলিশ বলতেছি, বাংলা বলি নাই, উন্নত করেছিল আর কি তারা। সো তারা একটা মেথডকে তারা ডেভেলপ করেছিল। ডেভেলপ তো বুঝেন আপনি, শেষ। সো এখন কথা হচ্ছে মেথড অফ সামথিং। আচ্ছা, গেনিং অ্যাক্সেস কিসের জন্য? ওই গেনিং অ্যাক্সেস করার জন্য। অ্যাক্সেস মানে একটা তার প্রবেশাধিকার বলা যায় না বাংলা অর্থ যদি চিন্তা করেন, তো এভাবে অর্থ দিলে হবে না। সো এরা অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল, কিছু একটা গেনিং করার চেষ্টা করেছিল। সো কিসের অ্যাক্সেস পাওয়ার জন্য? এই যে টু ক্লিন, টুটাকে কমন নিচ্ছে, টু ক্লিন অ্যান্ড ফ্রেশ, ক্লিন ফ্রেশ, টু ক্লিন ফ্রেশ। তাইলে ফ্রেশ এবং ক্লিন আন্ডার ওয়াটার এর জন্য তারা একটা ওই ইনহেবিটেন্টসরা একটা মেথড ডেভেলপ করেছিল অ্যাক্সেস পাওয়ার জন্য, ক্লিন এবং ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার,
ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার, মাটির নিচের কিছু পানি আছে, ওই পানিটাকে ক্লিন এবং ফ্রেশ পাওয়ার জন্য তারা একটা মেথড আবিষ্কার করছিল, বুঝতে পারছেন, ডেভেলপ করছিল। সো এইটা আবার বলছে কোন সময়ে, এই প্রিপোজিশন থেকে নিয়ে আমি বলছিলাম সবসময় যে আপনাদেরকে একটা প্রিপোজিশন থেকে নিয়ে আরেকটা প্রিপোজিশন পর্যন্ত পড়তে হবে। আমরা বললাম একটা মেথড অফ গেইনিং অ্যাক্সেস, উদাহরণের অসুবিধা নেই। সো এই অফ গেইনিং অ্যাক্সেস আমরা আলাদা করে পড়লাম, সমস্যা নেই। এরপরে টু ক্লিন, টুটাকে কমন নিছে, টু ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার, একেবারে অবজেক্ট সহ পড়লে পড়তে পারেন। সো যেখানে টু এর পরে বার আসবে এরপরে অবজেক্ট আসবেই, ঠিক আছে, এরপরে 100% একটা অবজেক্ট আসবে, আদারওয়াইজ হবে না। তো যদি আপনার প্রশ্নে আসতো যে কী পরিষ্কার করতে চাইছিল তারা, একটা মেথড ডেভেলপ করছিল, আপনি হয়তো বলতেন গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে, উত্তর হইতো গ্রাউন্ড ওয়াটার। তো কোন সময়ে এইটা করতো, মানে এই ক্লিন এবং এই ড্রাই সিজনের সময়, কারণ ডিউরিংয়ের পরে কী আসে, টাইম আসে, এই যে 6th and 7th সেঞ্চুরি, ঠিক তেমন ডিউরিংয়ের পরে 100% টাইম আসবে, আর কোনো উপায় নেই, এটা যদি গিয়ে ফিল হইতো এখানে টাইম বসাইতে হইতো, ঠিক আছে। তাহলে ড্রাই সিজনের সময়, ড্রাই সিজন তো বুঝেন, শুষ্ক মৌসুমের সময় আন্ডারগ্রাউন্ড বারবার মুখ দিয়ে আসতেছে, গ্রাউন্ড ওয়াটার ফ্রেশ, ক্লিন এবং ফ্রেশ করতে, তো এখান থেকে যুক্ত করেন, ক্লিন আছে যেহেতু, টু আছে যেহেতু, সো ফ্রেশ করতে তারা একটা মেথড আবিষ্কার করছিল, ওই ইনহেবিটেন্টসরা। আর ইনহেবিটেন্টসরা এরা হচ্ছে আদিবাসীরা, এই জায়গার মানুষ, ঠিক আছে। এবার আসেন ফর, আরেকটা প্রিপোজিশন থেকে নিয়ে আমরা পড়ার কথা ছিল না, এইটুকু তো ডিউরিংয়ের পরে পড়ছি, ফরের আগ পর্যন্ত সিজনের কথা পড়ছি, এখন ফর থেকে নিয়ে আরেকটা আমরা একেবারে কোথা পর্যন্ত পড়বো, সো সবটুকুই পড়ি, সমস্যা নাই, আর তো নাই প্রিপোজিশন, এই এন্ড পর্যন্ত পড়তে পারি, আমি বলছিলাম না কনজাংশনকে আলাদা করেন, সমস্যা নাই, সো এইটুকু পর্যন্ত পড়ি। তো ড্রিঙ্কিং, বাথিং কিসের জন্য, ফরত জন্য না, ড্রিঙ্কিং করার জন্য, বাথিং করার জন্য এবং ওয়াটারিং করার জন্য, বুঝতে পারছেন। তো ওই ফোরটাকে কমন নিছে, বারবার জন্য বলবে না, এই জন্য একবারে ফোর দিয়ে বলছে, ড্রিঙ্কিং, বাথিং এবং ওয়াটারিংয়ের জন্য। সো এবার ড্রিঙ্কিংয়ের অর্থ যদি আপনি দিতে চান দেন যে খাওয়ার জন্য, না পানি খাওয়ার জন্য, পান করার জন্য, বা গোসলের জন্য, এই ওয়াটারিংয়ের জন্য, পানি দেওয়ার জন্য আর কি, অ্যানিমালসদেরকে, এবং সেচের জন্য, এবং সেচের কাজে ওইটার পানিগুলো যাতে ক্লিন এবং পায় বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার পায়। সো ড্রাই সিজনের সময় তারা মূলত এরা একটা মেথড ডেভেলপ করছিল। কত সুন্দর অতটা, ঠিক আছে না। সো জাস্ট মাথায় রাখবেন, এখানে কিন্তু কমনের বিষয়টা আমি অঙ্কের মতো শিখাইলাম, যে এখানে কমন নিছে ফর ড্রিঙ্কিং, ফর বাথিং বারবার না বলে, কারণ ফর প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে বারবার সাথে আইএনজি আসে, টু ছাড়া বারবার সাথে বারবার আসলে এটার সাথে আইএনজি আসে। আগে দেখাইলাম যে টু এর ব্যতিক্রম দুই একটা ছাড়া বাদ বাকি সব ক্ষেত্রেই টু এর পরে বেস ফর্ম বসে, আর যত প্রিপোজিশন আছে সব কিছুর ক্ষেত্রেই বার আসলে বারবার সাথে আইএনজি দিতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটা ভুল। তাহলে আসেন, এই ফর আছে, যদি নাও আসে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু বারবার আসলে বসে আইন দিতে হবে, তারপর আবার করিম আসলে করিমিং বলবেন না প্লিজ। সো এবার দেখেন যে ফর ড্রিঙ্কিংয়ের জন্য আবার ফর বলবে, সেটা বলতে চাচ্ছে না, তো এক ফর দিয়ে সব কমা দিয়ে সেম একই ক্যাটাগরি ওয়ার্ডগুলো দিতেছে, বুঝতে পারছেন তো, একই ক্যাটাগরি তিনটা ওয়ার্ড দিচ্ছে, তারপর ওইটাকে হচ্ছে অ্যানিম্যালকে, এরপরে এন দিয়ে আলাদা একটা স্টেপ বলছে ইরিগেশনের জন্য, ও বটে ইরিগেশনের জন্য। সো ইরিগেশনের ক্ষেত্রে এটা সেচ, ইরিগেশন মানে সেচ, ঠিক আছে, সেচের জন্য এই সমস্ত পানিটা নিয়ে এই জন্য তারা ডেভেলপ করছিল কিছু একটা। শেষ, এবার আসি ইন ক্যালিফোর্নিয়ার কথায়। আমি বলছিলাম ইন ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে, ক্যালিফোর্নিয়াতে, এটা কি, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটুকু আপাতত স্কিপ করেন, সমস্যা কি, একেবারে বাদ দিয়ে না, মনে রাখেন যে এটা ক্যালিফোর্নিয়ার ঘটনা আদি বলতেছে। সো আমি যদি একটা সেন্টেন্সের অর্থ দিতে চাই, প্রথমে আমাকে সাবজেক্ট ভার্ব খুঁজে বের করতে হবে, এখানে নিশ্চিত দুইটা ভার্ব আছে, আদারওয়াইজ এটা হওয়ার কথা না, কারণ হোয়ার যেহেতু আছে তাহলে তো কমা দিয়ে আরেকটা পার্ট থাকার কথা, এই যে আছে ইজ বিল্ট, তাহলে আমরা পাইলাম দুইটা ভার্ব, যেহেতু দুইটা একটা কনজাংশন আছে ওয়ার, সো এক্ষেত্রে কমাও আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। সো আমি দেখেই বুঝতে পারছিলাম এখানে দুইটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব দুইটা পাবো। সো এটা হচ্ছে একটু দেখে নেই যে ওয়ার অর্থ দিবেন কি, যেখানে, আমি বলছিলাম না আগে, ওয়ার অর্থ দিবেন যেখানে, কমার অর্থ দিবেন সেখানে, যদি সামনে থাকে, সেক্ষেত্রে উল্টা দিকে দিলে গেলেও সেম অর্থই দেবে, এক্ষেত্রে কমা বসতো না আগের মতো। সো যেখানে পপুলেশন গ্রোথ অ্যাভারেজে 6 লাখ মনে হয় না, 6 লক্ষ প্রতি বছরে, ফর অ্যাটলিস্ট এডিকেট, একটা অ্যাটলিস্ট এডিকেট মানে 1 দশকে আর কি, 1 দশকে, হ্যাঁ, দশক মানে 10 বছরের কত গল্প এখানে। সো মোর রেসিডেন্সিয়াল হাউজিং ওয়ার বিল্ট, সেখানে যেখানে 6 লক্ষর মতো প্রতি বছরে 1 দশকের কথাবার্তা, কেন 1 দশকের জন্য প্রতি বছরে 6 লক্ষ ও বেশি পপুলেশন গ্রোথ হইতাছে, মানে বৃদ্ধি হয়, সেখানে আরও বেশি রেসিডেন্সিয়াল হাউস মানে আবাসিক ভবন আর কি, না ভবন, তো ওই রেসিডেন্সিয়াল হাউস নির্মাণ করা
হচ্ছে, বিল্ড অর্থ নির্মাণ করা, আর হচ্ছে ইংলিশ হচ্ছে গিয়া এই যে ইজ বিং। প্যাসিভ ভয়েস পড়লেই আপনারা বুঝে ফেলতে পারবেন। তাইলে এই রেসিডেন্সিয়াল হাউসে কোনো কিছু নির্মাণ করে না, নির্মাণ করতেছে বরং এই রেসিডেন্সিয়াল হাউসকে নির্মাণ করা হচ্ছে, কারণ এটা প্যাসিভ ভয়েস। এই যে বি ভার্বের পরে এই যে বিং হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এবার আসেন আমরা পরেরটাতে যাই। এই জায়গাটা সময়ের কথাবার্তা বলছে না, প্রিপোজিশনাল ফ্রেজ। অন 19th জুলাই কি 19 জুলাই 1545, 1545 সালের গল্প, জুলাই মাসের 19 জুলাইয়ের। সো এটা বাদ দেন, এইটুকুর কথা আমরা পড়ি। ধরেন আমরা এটার অর্থ জানি না, একটা ওয়ার্ডের অর্থ জানি না। আসেন, অর্থ না জানলেও কীভাবে দেবো, একটু সাউন্ড আসতেছে বাইরে থেকে। আচ্ছা, বিমান যাচ্ছিলো আর কি, প্রতিদিন বিমান যায় আমি যখন ক্লাস নেই। আসলে আমরাও একদিন এই বিমানে উঠবো সবাই, যদি আমরা এটার সাথে লেগে থাকি ইনশাল্লাহ। সো আসেন, আমরা ধরেন এই ওয়ার্ডগুলোর অর্থ জানি না, একটা ওয়ার্ডের অর্থ জানি না, মোটামুটি 12টার শুধু অর্থ জানি, আর কিছু জানি না। তাইলে দেখেন খেলাটা দেখেন, অনেক কিছুর অর্থ না জেনেও আপনি ভালো কিছু করতে পারবেন। দেখেন, তবে ভার্বের অর্থ জানতে হবে। ভার্বের অর্থ না জানলে ঘুমের জায়গায় খাওয়া দিয়ে দেবেন, আর খাওয়ার জায়গায় হাঁটা দিয়ে দেবেন, তাই তো? সো এটা খুবই দরকারি। ভার্বের লিস্ট আমি যত স্টুডেন্ট আমার আছে আমি সবাইকে বলি, বাবারা মায়েরা তোমরা একটা কষ্ট করো, অন্ততপক্ষে ভার্বের লিস্টটা শিখে ফেলো অর্থসহ। সো আসেন, বারবার কতগুলো আছে, বেশি তো নাই। আমি দেখলাম একটা এএফএ মেথডের 5000 ভোকাবুলারি, যেগুলো আছে 781টার মতো মনে হয় ভার্ব ছিল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এগুলো পড়তাম, খুব পড়ছি, একেবারে নাম্বার সহ মনে আছে, কত নাম্বারে কোনটা আছে সেটাও মনে আছে। এগুলো না, এর বাহিরেও আছে, এগুলো খুব একটা স্ট্যান্ডার্ড না। তবে বেসিকে যারা আছেন প্রথমে এই 781টা শিখেন, তারপর আরও আছে, আরও অনেক আছে। অ্যাডভান্সগুলো এই সমস্ত বই থেকে খুঁজে বের করে পড়েন। সো আসেন, আমরা সাবজেক্টটা খুঁজি। সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড খুঁজবো এখন। সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে ফ্লিটস। কী বলছি? সাবজেক্ট ওয়ার্ড এখানে ফ্লিটস। সাবজেক্ট ওয়ার্ড এবং সাবজেক্টের মধ্যে পার্থক্য আছে। সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে সেটা যেটা দেখে বার্বটা মূলত বসে, সিঙ্গুলার বসবে নাকি প্লুরাল বসবে। এই ফ্লিটস এস দেখে মূলত এই ওয়ার্ডটা বসছে। আসলে এর আগে যা আছে এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনটা হচ্ছে এখানে আসল সাবজেক্ট। বুঝতে পারছেন? তাইলে নাউনের আগে যা আছে এটা অ্যাডজেক্টিভ। যদিও ফ্রেঞ্চ ইংলিশ দেখে মনে হতে পারে এটা নাউন না, এই ফ্লিটসটাকে বর্ণনা করতেছে। এরা কোন জায়গার, এরা ইংলিশের এবং এরা ফ্রান্সের। ফ্লিটস নৌবহর বা নৌবাহিনী ধরে নিলাম। না অর্থ জানি না, আমি অর্থ জানি না, সরি, আগে বলছিলাম যে ওগুলো অর্থ ধরে জানি না। সো এই ফ্লিটসরা, প্লুরাল যেহেতু বললাম, ফ্লিটসরা মানে ফ্লিটসদেরকে কয়েকারকে যুক্ত করলাম, পেসিভ ভয়েস তো আমার খেয়াল নেই। সো পেসিভ ভয়েস না, পেসিভ ভয়েস, ওয়ার ইংগেজড, অনেক সময় ধরে কথা বলতেছি তো। সো আবার আসেন, অ্যাক্টিভ হয়ে যাই সবাই। সো যত বেশি মানে দেখবেন আপনাদের ভালো লাগতেছে। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওগুলোর মতো আপনারা এক্সপ্লেন আর কোথাও খুব একটা পাবেন না। যারা এরকম ভিডিও মেক করেন বা যারা এরকম পড়ান, যে সমস্ত ইনস্ট্রাক্টররা এবং টিচাররা, আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি এবং এই সমস্ত মানুষদেরকে রেসপেক্ট করাই উচিত। এদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, সো আমি বলছি না, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো না লাগলে বলে যাবেন কমেন্টসে ভালো লাগেনি, সমস্যা নেই। সো এবার আসেন, এই ফ্লিটসেরা ইংগেজড করে মানে হয়েছিল, ইংগেজড মানে তারা লিপ্ত হয়েছিল আর কি। এই ফ্লিটসদেরকে এরা লিপ্ত, এদেরকে লিপ্ত করা হয়েছে। কয়েকারকে যুক্ত করেন যেহেতু পেসিভ ভয়েস, ওয়ার বিবারের পরে বারবার পাস্ট পার্টিসিপল। তাইলে ফ্লিটসদেরকে ইংগেজড করা হয়েছিল, অর্থাৎ লিপ্ত করা হয়েছিল কোথায়? একটা সি ব্যাটেলে। কোথায় যুক্ত করা হয়েছিল? একটা সি ব্যাটেলে। কোস্ট, ওইটা হচ্ছে ওই কোস্টের থেকে একটু দূরে আর কি। সি ব্যাটেল মানে সমুদ্র যুদ্ধ আর কি, ঠিক আছে? ওইটা হচ্ছে ওই কোস্টটা কোথায়? কোস্ট মানে সমুদ্র তীরবর্তী অঞ্চল। সো কোথায় এটা? ওই যে সাউথ ইংল্যান্ডে, এবং ওইটা আবার কি ইন দ্য এরিয়া অফ, এটার আবার একটা লোকেশন দিচ্ছে, এটা ওয়াটার এরিয়া আর কি, হ্যাঁ, পানির এরিয়াতে। সো ওই যে এরিয়াটা, ওইটাকে আবার বারবার পাস্ট পার্টিসিপল হুট করে নিয়ে আসে। যদি হুট করে বারবার পাস্ট পার্টিসিপল নিয়ে আসে তাহলে মনে করতে হবে এটা পেসিভ স্ট্রাকচারে লেখা, অর্থাৎ হুট করে বারবার পাস্ট পার্টিসিপল নিয়ে আসে। আগে তো ভার্বই আসছিল, তাইলে ভার্ব যেহেতু ছিল আগে, আমি কিন্তু মাঝে মধ্যে একটু আঞ্চলিকতা নিয়ে আসি, হ্যাঁ, একটু আসলে আমি ফান করে ক্লাসেও অনেক সময় এরকম পড়াই, যার কারণে স্টুডেন্টরা অনেক মজা পায় আমার ক্লাসগুলো করতে। তো আচ্ছা, আমি ওইভাবেই বলতেছিলাম। আচ্ছা, যাই হোক, সো বলছিলাম যে ওয়াটারের পরে কি আসছে? এখানে একটা গোপন একটা দ্যাট ইজ আছে। দ্যাট ইজ হু আর
দ্যাট আর এরকম প্রয়োজন অনুসারে আমাকে বসাইতে হবে, ওয়াজ ওয়ার যাই বসান। সো দ্যাট বসা আছে গোপনে, এটা রাইটার লিখেন নাই, এটা আমি দেখে বুঝতে পারছি। সো আপনারাও দেখে বুঝবেন, যখন দেখবেন হুট করে বারবার পাস্ট পার্টিসিপল চলে আসছে তখন ধরে নেবেন এখানে একটা দ্যাট ইজ দ্যাট আর প্রয়োজন অনুসারে একটা বসিয়ে দিবেন। সো এখানে যেহেতু ওয়াটার দ্যাট ইজ বললাম, সো ওই ওয়াটারটাকে ওই জায়গাটাকে আসলে মূলত এরিয়ার কথা বলছি, এরিয়া অফ ওয়াটার আর কি, ওই এরিয়া অফ ওয়াটারটাকে বলা হয় সলেন্ট, এটাকে ডাকা হয় কী নামে? সলেন্ট নামে। তাহলে ওই যে এরিয়াটা আছে, এরিয়া অফ ওয়াটার একসাথে পড়বেন, অফ থাকলে একসাথে পড়বেন, ঠিক আছে? এরিয়া অফ ওয়াটার, তাহলে ওই পানির যে এরিয়াটা আছে ওই জায়গাটাকে বলে ডাকা হয় সলেন্ট নামে। তাহলে ওই সোলেন্ট নামে ডাকা হয়। আচ্ছা, অর্থ দেওয়ার দরকার নাই বলছিলাম না। এরপরে বলেন এটা আবার সোলেন্টটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে। এখন সোলেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে, কমা দেখেই বুঝতে পারছি যেহেতু এখানে আর সাবজেক্ট ভার্ব নাই। সো এখানে হুট করে বলছে যে বিটুইন, এই বিটুইন থেকে এন্ড থাকবে, বিটুইন থাকলে এন্ড থাকবে, ফ্রম থাকলে টু থাকবে, মোটামুটি 99%। সো বিটুইন কত 99 আছে, কারণ এরপরেও একটা 1% রাখলাম কেন জানেন? বিটুইনের পরে একটা প্লুরাল ওয়ার্ড বসিয়ে দিলেও দুইটা বোঝায় এখানে, বুঝতে পারছেন? এরপরে এখানে ফ্রম অনেক সময় এরপরে একটা জায়গা, একটা ব্যক্তির কথাও বসাতে পারে, একটা জায়গার কথা, একটা জিনিসের কথাও বলতে পারে। সো ফ্রম 99% টাইমই বিটুইন থাকলে এন্ড থাকবে, যদি রেঞ্জ বোঝাইতে চায় ফ্রম থাকলে টু থাকবে, যদি রেঞ্জ বোঝাইতে চায়। এই বিটুইন দ্বারা রেঞ্জ বোঝাইতেছে। বিটুইন দ্বারা কী বোঝাইতেছে? এই স্পোর্ট মাউথ থেকে নিয়ে একেবারে দ্য আইজ অফ ওয়েট পর্যন্ত, এটাও একটা জায়গা, এটাও একটা জায়গা, এই জায়গা থেকে এই জায়গার ভিতরে, এই জায়গা থেকে এই জায়গার ভিতরে ওইটা অবস্থিত আর কি সোলেন্টটা, বুঝতে পারছেন? ওই সোলেন্টটা যেটা আমরা একটা দ্য এরিয়া অফ ওয়াটার, এটা হচ্ছে একটা সোলেন্ট, এটাকে সোলেন্ট বলে চিনা হয়। এই সোলেন্টটা কোথায়? এই সোলেন্টটা হচ্ছে এইটুকু থেকে এইটুকুর ভিতরে, বুঝছেন? এই জায়গা। সো আমরা অর্থ যদি বেশি নাও দিতে চাই, বেশি বুঝতেও না চাই যে এরা সমুদ্র যুদ্ধে ওইটা সি ব্যাটেলে লিপ্ত হয়েছিল, কিছু কিছু অর্থ তো বুঝতেই হবে এই জায়গাতে। আর এখানে একটা জায়গার কথা বলছে এরিয়া অফ ওয়াটার, ওইটাকে ওই নামে ডাকা হয়, এবং এটা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে প্রিপোজিশনের অর্থটা। আর আপনি যদি ভার্বের অর্থটা মোটামুটি জানেন তাহলেও কিছুটা না কিছুটা অর্থ দিতে পারবেন। আর পুরোটা দিতে গেলে তো অবশ্যই বুকআপস অনেক বেশি জানতে হবে, তাই তো? সো বুকআপস মনে রাখারও কিছু উপায় আদি আছে। এটা একটা স্পেশাল, এটা কেমব্রিজ মনে হয় 15 থেকে নেয়া। হ্যাঁ, এক ভাই বলছিল যে এটা 15 থেকে নেয়া, এবং এটা পেসেজ 3 হতে পারে। হ্যাঁ, যাই হোক। সো এটা একটা রিকোয়েস্টের খুবই কঠিন দেখতে মনে হয়। আপনারা একবারে চোখ বুলিয়ে নেন এবং পড়ে নেন, দেখেন অর্থ দিতে পারেন কি না। এটা মোটামুটি খুবই কঠিন বলবো না, মোটামুটি লেভেলের কঠিন। যারা নতুন আছেন তাদের জন্য খুবই কঠিন। হ্যাঁ, তো এটা এক ভাই রিকোয়েস্ট করছে যে এটার জন্য আমি কমেন্ট করে লিখে দিছিল যে এই সেন্টেন্সটার এক্সপ্লেন যাতে আমি করি। সো আসলে আমি জানি না উনি কী মেনশন করছিল, এইটুকু লিখে দিছে, আমি এইটুকু জাস্ট কপি পেস্ট করেছি এখানে। সো দেখেন এটার অর্থটা আমরা দিই। আমি অর্থ দেওয়ার পরে আপনাদের কাছে সহজ মনে হবে, আপনারা একবার অর্থ দিয়ে দেখেন স্পজ করে প্রয়োজনে, তারপর দেখেন সন্তুষ্ট হন কিনা আপনি। কথাটা আপনারা একটা অর্থ দিয়ে দেখেন সন্তুষ্ট হন কিনা। যদি সন্তুষ্ট না হন তাহলে তারপর আমার কথাবার্তা শুনেন, দেখেন কত পানির মতো সহজ মনে হবে এরপরে। ওকে, ফাইন। এবার আসেন আমি এক্সপ্লেন করি এটাকে। আমি প্রথমেই তো এটার অর্থ দেওয়ার জন্য একটা ভার্বটাকে খুঁজে বের করব। সো আমি ভার্বটা খুঁজে বের করলাম, ঠিক আছে? এরপরে আর যদি একাধিক ভার্ব থাকে সেটাও খুঁজে বের করতে হবে। এখানে একটা মজার জিনিস শিকার আছে, এখানে একটা এন্ড আছে, এটাকে আমি একটু কালার করে নিই। সো এরপরে আমার ভার্ব আছে আবার। সো এই যে ভার্ব আছে আমার, ঠিক আছে? ওয়্যারঅ্যাজ টু এস্টিমেট, ঠিক আছে? আমরা পেয়ে গেলাম এখানে ভার্ব। সো এই এন্ডটা আসলে আরেক জাতের কালার করি, তাহলে না হলে মনে করবেন এটাও ভার্ব হিসেবে চিহ্নিত করছি। সো এন্ডটা হচ্ছে, আমি আগেই বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আগে একটা কমা আছে, কমা দিয়ে এন্ড কনজাংশন দিয়ে পরে একটা ক্লজ যুক্ত করছে, কিন্তু এখানে দেখবেন সাবজেক্ট নাই। এখানে একটা মজার জিনিস আছে, একটু ওয়েট করে দেখতে পারবেন অনেক কিছু। সো এই ওয়ার এস্টিমেট এটা হচ্ছে আমার ভার্ব। ওকে, ফাইন। সো এবার আসি আমরা দুইটা ভার্ব, এখানে লিসেন টু ভার্ব, লিসেন ভার্ব। হ্যাঁ, তো লিসেন আর ওয়ার আক্সড হচ্ছে এখানে ভার্ব। সো এই আক্সডটা কিসের জন্য? এইটুকু আবার আরেকটা এটাকে কি বলে? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই অংশটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্স অনুসারে চেঞ্জ হওয়ার চান্স আছে, বাট এটা টেন্স অনুসারে চেঞ্জ হওয়ার চান্স নাই। সো আসেন ফাইনাইট ভার্বের এগুলো ভিডিওটা দেখবেন। এবার আসেন আমরা এটাকে পাই টু পাই এক্সপ্লেন করি। এইটুকু তো আমি সাবজেক্ট ধরে নিলাম, পেয়ে গেলাম না? এইটুকু আমার সাবজেক্ট এটার জন্য, এই ভার্বের জন্য। আবার এইটার সাবজেক্ট কোথায় আছে? এইটার সাবজেক্ট হচ্ছে ওই যে ভলান্টিয়ার্স, আসল সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে ভলান্টিয়ার্স। একটু আগে যে সাবজেক্ট ওয়ার্ডের কথাটা বলছিলাম না, এটা হচ্ছে ভলান্টিয়ার্সটা হচ্ছে এখানে সাবজেক্ট ওয়ার্ড। কেন? এই গ্রুপ অফ র্যান্ডম গ্রুপ অফ, এটা আসলে তো একটা সংখ্যা মাত্র বোঝাইছে,
সংখ্যাবাচক একটা শব্দগুচ্ছ কিছু। সো এই কথাটা হচ্ছে ফ্রেজাল যে বিষয়টা আছে, ফ্রেজটা আছে, এটা সংখ্যা বোঝানোর জন্য। সো ভলান্টিয়ার্সটা হচ্ছে আসল, এই জন্য এখানে লিসেন্ট আছে। এইখানে যেহেতু প্লুরাল ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক, রা, তো ওই স্বেচ্ছাসেবকরা এই যে এই প্লুরালের জন্য প্লুরাল ভার্বটা এখানে বসছে। কারণ যদি দেখেন হুট করে কমা দিয়ে এন্ড আসছি, এরপরে কোনো সাবজেক্ট নাই কিন্তু ভার্ব চলে আসছে, তাহলে সামনের যে ক্লজটা থাকবে ওইটার যে সাবজেক্ট পরেরটার জন্য ওই সাবজেক্টই কাজ করতেছে। মনে করবেন ওই সাবজেক্ট নিয়েই এই সেন্টেন্সটাও মেকিং করা হয়েছে, এখানে দেয় নাই। জাস্ট একই সেন্টেন্সের একাধিক ক্লজ থাকলে যদি একই সাবজেক্টের কাজ করা বোঝায়, প্রত্যেকটা এন্ড দিয়ে যতগুলাই ভার্ব আসুক না কেন মনে করতে হবে আগের সাবজেক্টটাই ওই এন্ডের পরের ভার্বের জন্য কাজ করবে। ঠিক আছে? সো আরেকটু পড়লে পরে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন র্যান্ডম গ্রুপ অফ ভলান্টিয়ার্সদের মধ্য থেকে, মানে র্যান্ডম মানে এলোমেলো গ্রুপ। তাইলে ভলান্টিয়ারদের মধ্যে এলোমেলোভাবে নেয়া বা বাছাই করা বিষয়াদি বুঝাইছে। ওই ভলান্টিয়ার্সরা এলোমেলোভাবে বাছাইকৃত একদল ভলান্টিয়ার্স। এরা দেন মানে তারপর, এটা হয়তো বা আগে একটা কিছু একটা ছিল, ওটাকে রেফার করতেছে, এরপরে বলতেছে। সো এটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে, বারবার বলি আমি, আসলে কাজ করতেছে বললে মনে করবেন ওইটাই। সো এটা একটা অ্যাডভার্ব আর কি। সো এটা অ্যাডভার্বটাকে আপাতত মাথা থেকে সরে ফেলি, এটার কোনো কাজ নাই এখানে আমার। ঠিক আছে? তো ওই র্যান্ডম গ্রুপ অফ ভলান্টিয়ার্স, এলোমেলোভাবেই মনে করেন এই ভলান্টিয়ার্সগুলো নেয়া। সো ওই ভলান্টিয়ার্সরা, আসল ওয়ার্ডটা এভাবেই চিন্তা করেন, বাদ দেন ওইগুলো, আসলে তো অনেক ভলান্টিয়ার্সের কথা বলা হইতেছে। সো ওই ভলান্টিয়ার্সরা শুনেছিল, কি শুনেছিল? অবজেক্ট হচ্ছে আর্টিকেল দিয়ে অবজেক্ট বলতেই পারে। লিসেন টু এইটা, এ নাম্বার অফ ডোমিনেন্ট অ্যান্ড সাবমিসিভ, এটা হচ্ছে কি এডজেক্টিভ। তাইলে তারা শুনেছিল এই যে অবজেক্ট লাভস, তারা হাসি শুনেছিল। তাইলে ওই ভলান্টিয়ার্সরা হাসি শুনেছিল কেমন? একটা ইকুয়াল নাম্বার অফ, সমান সংখ্যক খাদের ওই যে ডোমিনেন্ট এবং সাবমিসিভ লাভ শুনেছিল। তো ডোমিনেন্ট মানে হচ্ছে পাওয়ারফুল, আর সাবমিসিভ মানে হচ্ছে কি? সাবমিসিভ মানে হচ্ছে ওই এটা হ্যাম্বল বলা যেতে পারে। তো এটা পাওয়ারফুল মানে এটা প্রভাবশালী, তাহলে এটার প্রভাবশালীর একটু উল্টোটা, একটু কম প্রভাবশালী, এরকম আর কি। সো এই ইকুয়াল নাম্বার অফ, সমান সংখ্যক ডোমিনেন্টেরও শুনছে, সাবমিসিভদেরও শুনছে, লাভ শুনছে। কি শুনছে? হাসি শুনছে ভলান্টিয়ার্সরা, ওই স্বেচ্ছাসেবক দলের লোকেরা। সো এরা হাসি শুনছে। এই ফ্রম দিয়ে বলছে, ফ্রম থাকলে সব জায়গায় টু থাকবে না, এটা আমরা আগেই বলছিলাম যে এই প্রমাণ পাইলাম। সো এই ফ্রমটা, ফ্রম কাদের? বোধ থাকলে দুইটা এন থাকবেই, মাস্ট বি, এই যে বিটুইনের মতো বোধ থাকলে এন থাকবেই। সো বোধ থাকলে এন থাকবে, অথবা প্লুরাল ওয়ার্ডটা আসবে যেটা দুইটা বোঝায়। সো এন বসছে। সো বোধ হাই এবং লো স্ট্যাটাস সম্পন্ন ব্যক্তিদের থেকে, এই যে ফর্মত থেকে। তাহলে আসেন এবার দুই ধরনের মানুষ আছে, ইন্ডিভিজুয়ালস আছে, একটা হচ্ছে হাই স্ট্যাটাসওয়ালা, একটা হচ্ছে লো স্ট্যাটাসওয়ালা। এই যে হাই স্ট্যাটাস, উচ্চ হাই মানে কি? উচ্চ না, আচ্ছা, আর লো উচ্চ স্ট্যাটাস, নিম্ন স্ট্যাটাস, বাদ দেন, ইংলিশে পড়েন। হাই তো ভালো লাগে, উচ্চর চাইতে আমার হাই ভালো লাগতেছে। তো হাই অ্যান্ড লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস যারা আছে, লোকেরা যারা আছে, এদের থেকে এদের হাসি শুনছিল ওই এরা। কেমন হাসি শুনছিল? ডোমিনেন্ট এবং সাবমিসিভ হাসি শুনছিল, সমান সংখ্যক। কথা বুঝতে পারছেন? হাসি শুনছিল। এবং এদেরকে বলা হয়েছিল, এদেরকে এই যে আস্ক করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছিল, বলা হয়েছিল এস্টিমেট করার জন্য, অর্থাৎ অনুমান করার জন্য তাদের সোশিয়াল স্ট্যাটাস অফ লাফটার। ওই লাফ অর্থ, এখানে লাফটা হচ্ছে নাউন, লাফ অর্থ হাসি দেওয়া, হাসি দেওয়া। সো লাফ যদি এটা ভার্ব হিসেবে বসতো তাইলে বলতাম হাসি দেওয়া কথাটা যুক্ত করতাম। সো আর এখানে শুধু লাফ হইলে এটা নাউন হইতে পারে, আবার এই লাফটারটাও কিন্তু নাউন। কথা বুঝতে পারছেন? সো এটার সাউন্ড বুঝাইতেছে, লাফটার, হাসির সাউন্ডটা মূলত। সো ওই যে সোশিয়াল স্ট্যাটাস অফ লাফটার, এখানে ওই লাফটার যারা হাসছিল, ওই হাসির যে ইয়েটা, সোশিয়াল যে বৈশিষ্ট্যটা আছে বা স্ট্যাটাসটা আছে, ওইটা অনুমান করার জন্য বলা হয়েছিল ওই ভলান্টিয়ার্সদেরকে। কথা বুঝতে পারছেন? আবার বলি, এখন একটু পাই বলি যে এলোমেলোভাবে সাজানো, এলোমেলোভাবে বাছাইকৃত একদল ভলান্টিয়ার্স মানে স্বেচ্ছাসেবকরা, এলোমেলোভাবে বাছাইকৃত একদল স্বেচ্ছাসেবক শুনেছিল সমান সংখ্যক
ডোমিনেন্ট এবং সাবমিসিভ হাসি ওই সমস্ত লোকদের কাছ থেকে, অর্থাৎ হাই অ্যান্ড লো স্ট্যাটাসের লোকদের কাছ থেকে, এবং তাদেরকে বলা হয়েছিল, কাদেরকে এই ভলান্টিয়ার্সদেরকে, কারণ ওই সাবজেক্টই তো কাজ করতেছে এখানে। আগে বলছিলাম না এন্ডের পরে হুট করে বার্ব চলে আসলে ওই সাবজেক্টই, ওই বার্ব হলো ওই সাবজেক্টের বার্ব, ঠিক আছে। তাহলে ভলান্টিয়ার্সদেরকে বলা হয়েছিল, আস্ক করা হয়েছিল যে অনুমান করতে তাদের সোশিয়াল স্ট্যাটাসটা, লাফটারের সোশিয়াল স্ট্যাটাস, তাদের সোশিয়াল স্ট্যাটাস। তাইলে ওই লাফটার পরে হচ্ছে এর হাসি, লাফটার এর সামাজিক অবস্থা, ঠিক আছে। সোশিয়াল স্ট্যাটাস অনুমান করতে বলা হয়েছিল, এস্টিমেট তো অনুমান করা, তো এখানে যুক্ত করলাম টু এর কারণে। অনুমান করতে জিজ্ঞেস করা হয়েছিল, না বলে এটাকে বলবো বলা হয়েছিল ওই এদেরকে। তারা আসলে শুনছিল সমান সংখ্যক ডোমিনেন্ট এবং সাবমিসিভ, এইটা দুইটা সমান সংখ্যক হাসি তারা শুনছিল এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে, এবং এরা বলছে যে হাসি যখন শুনছো শূন্য হো আমরা রে, এস্টিমেট অনুমান করো এরা সোশিয়াল স্ট্যাটাসটা কেটা, বুঝছেন নি? একবারে সহজ একটা জিনিস। সো জাস্ট একটু আলাদা করে পড়তে হবে যে কোন অংশ দ্বারা কী বোঝায়, কোন অংশটা আমার কাজের, যেমন এই সাবজেক্টটা আমার কাজের, বার্বটা আমার কাজের, অবজেক্টটা আমার কাজের, আবার এটা ফ্রম দিয়ে প্রিপোজিশন দিয়ে বলছে কোন জায়গা থেকে নিছে, এটা অতিরিক্ত কথাবার্তা, চাইলে আপনি নিতে পারেন এটা অতিরিক্ত কিন্তু আবার আমরা সাবজেক্ট বার্ব পাইলাম এখানে, যেহেতু সাবজেক্ট নাই, এটাই আমার সাবজেক্ট। এটা মজার জিনিস, একটা শিকার জিনিস, আপনারা ভালো করে এটা মাথায় রাখবেন। যদি এরকম পান কখনো এন্ডের পরে হুট করে সাবজেক্ট বার্ব চলে আসছে, তাহলে মনে করবেন সামনের যে সাবজেক্ট ছিল ওইটাই এটার সাবজেক্ট। মজা না বিষয়টা? সো একবারে এটা ছিল আমার রিকোয়েস্টের একটা এক্সপ্লেনের জন্য সো এখন দেখেন, আপনাদের জন্য আমি আগের ভিডিও সহ এখানে একটা অর্থ দিয়ে দিলাম বইয়ের ভাষায়। দেখেন তো বইয়ের ভাষায় অর্থগুলো যে দিলাম, আপনারা এই কতটুকু বুঝেন দেখবেন, আপনাদের খুব একটা সন্তুষ্ট হতে পারবেন না, তবে আমি যেহেতু এক্সপ্লেন করেছি বুঝতে পারবেন মোটামুটি। তবে এই বইয়ের ভাষাটা আপনাদের জন্য এভাবে শিখলে আপনি খুব একটা শুধু বই দেখে শ্যুট করে অর্থ দেখে ফেললেন আর অর্থ বুঝে ফেললেন, তাহলে কিন্তু লাভ হবে না। কিন্তু আমি যেভাবে বলছি ওইভাবে কিন্তু এখানে লেখা নাই। সো এভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনি নিজে থেকেই আনসার করতে পারবেন এবং অর্থ দিতে পারবেন। সো এই 20 পর্যন্ত আছে। 21 নম্বরটা একটু রিকোয়েস্টের একটা ছিল। সো আমি একটু আগে মাত্র কপি পেস্ট করে এখানে আইনা লিখে রাখছি, এই জন্য আর কি, আর ওইটার বাংলাটা লিখি নাই। সো বুঝে নিয়েন। বাদ বাকি এগুলা দেখার কোনো দরকার নেই, বাংলার দিকে তাকাবেন না প্লিজ, কিন্তু বাংলা অর্থ দেওয়ার দিকে তাকাবেন। আমি যে স্টাইলে শিখাইছি বারবার রিপিট করবেন, ভিডিওটা বারবার দেখবেন, আপনারা অবশ্যই সন্তুষ্ট হবেন। আমার কথাবার্তা যে বুঝে না, আমি স্টুডেন্টদেরকে বলি, বাবারা যদি আমার কথাবার্তা বুঝো না তাহলে পৃথিবীতে আর কেউ নেই আপনাকে আর বোঝাতে পারবে। কারণ আমি যেভাবে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, এভাবে যারা বলেন তাদের কথা ছাড়া আপনি অন্য কারো কথা বুঝবেন না সাধারণত। আপনি হুট করে একটা টেস্ট ধরলেন, টেস্ট করে 20টা 30টা 35টা হয়ে গেল, আপনার এটাই শুধু বললেন, আপনার আর ইমপ্রুভ হবে না। 20টা হইলো, 18টা হইলো, একদিন বললেন 15টা হইলো, কিন্তু আর ইমপ্রুভ হচ্ছে না। ইমপ্রুভ করার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য এই কাজগুলো করেন। আমি স্কিলের পিছনে দৌড়াইতে পছন্দ করি, আপনার স্কিলের পিছনে দৌড়ান, দেখবেন ভালো কিছু করবেন। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ভিডিও রয়েছে। আজকে আমি পার্ট 4 করলাম, তার মানে আগে 3টে আছে রিডিংয়ের উপরে। আমি সলভ ক্লাস নিয়ে আসবো, সলভের সময় আপনারা ম্যাজিক দেখতে পারবেন। আগে এইগুলোর ম্যাজিক দেখে নেন, আপনারা আগে এইগুলো শিখেন, আগে নিজের স্কিলটা বাড়ান, তারপর নিজেই প্রশ্নের সলভ করতে পারবেন। আপনি যখন পরে বুঝতে পারবেন একটা জিনিস, তখন আপনি যে কোনো কিছুর সমাধান করতে পারবেন। যখন আপনি একটা সেন্টেন্স মেকিং করতে পারবেন, তখন আপনি স্পিকিংও করতে পারবেন, রাইটিংও করতে পারবেন। এটা মাথায় রাখবেন, এই কাজগুলো করতে হবে। আগে সেন্টেন্স মেকিং শিখতে হবে রাইটিংয়ের জন্য, আর রিডিংয়ের জন্য আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। পেসেজ পরে বুঝতে হবে, অল্প সময়ে পরে বুঝতে হবে। প্রথমে বেশি সময় নেন, প্রয়োজনে একটা প্যারাগ্রাফ পড়ার জন্য 1 ঘন্টা সময় নেন, 2 ঘন্টা সময় নেন, এবং আমার ভিডিওগুলোর পিছনে আপনারা 3 ঘন্টা ব্যয় করেন। প্রয়োজনে 1 ঘন্টার ভিডিওকে 3বার দেখেন, তবুও আপনার লস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো না লাগলে কমেন্ট করে যাবেন যে আমার ভালো লাগেনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি চেষ্টা করি আমার সাইড থেকে সর্বোচ্চ দেয়ার আপনাদেরকে। সো দেখেন আমার চ্যানেলটার নামও এখানে দেওয়া আছে। আর আমি আর বেশ বলতে চাই না, জাস্ট এগুলো কাজ করেন, পেসিভ ভয়েসটাকে ভালো করে চেনার চেষ্টা করেন। পেসিভের একটা ক্লিয়ার ভিডিও আছে আমার এখানে ইয়েতে দেওয়া, সো এগুলো দেখেন। 1 থেকে নিয়ে 21টা সেন্টেন্স আমি দেখাইলাম, ওইগুলো আসলে সবগুলো কেমব্রিজ থেকে নেওয়া। প্রত্যেকটার সাইডে লেখা আছে কোন কেমব্রিজ থেকে কোনটা নিয়েছি, কোন সেন্টেন্স নিয়েছি। প্রত্যেকটা সেন্টেন্সের আমি পাই টু পাই আলাদা আলাদা টাইপের সেন্টেন্সগুলো নিয়েছি, যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় এবং নতুন নতুন জিনিস আপনারা শিখতে পারেন। সো এরকম ভিডিও কি আরও পেতে চান কি না, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আশা করছি ভালোই লাগবে, আমার বিশ্বাস আমি আমার সর্বোচ্চটা যেহেতু চেষ্টা করেছি। সো
আপনারা এটা দেখেন, আমি কেমব্রিজের সবগুলো সেন্টেন্স এক্সপ্লেন করেছি এবং এর আগেও কিন্তু আমি একটা প্যারাগ্রাফ, একটা প্যাসেজ নিয়ে প্যারাগ্রাফগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। পরবর্তীতে সেন্টেন্স প্যাটার্ন তো এখন শিখাইলাম, সেন্টেন্সের অর্থ দেওয়া শিখাইলাম, পরবর্তীতে একটা প্যাসেজের সামারি করা শেখাবো। একটা প্যাসেজ প্রথমে আমরা একটা প্যারাগ্রাফের সামারি করা শেখাবো, একটা ফুল প্যারাগ্রাফের সামারাইজ অংশটা কী। এখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে সামারি শিকার ব্যাপারটা যদি আমি আবারও বলি, আমি কিন্তু সামারির কথা বলছি, আপনারা খেয়াল করলেন কিনা আমি জানি না। ধরেন সামারির জন্য আপনাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বের করতে হয়, তাহলে শেষ, আপনার সামারি হয়ে গেল। যেমন এই ব্যক্তি স্টাডি করতেছে, এইটা নিয়ে শেষ সামারি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইটা জন্মায়, কোথায় জন্মায়? এই জায়গায়। এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেই সামারি দিতে পারবেন, একটা সেন্টেন্সের সামারি দিতে পারবেন। এরপরে আমরা একটা সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে কাজ করব এবং একটা সেন্টেন্সের অর্থ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সামারি করার চেষ্টা করবো। যেমন এটার সামারি যদি দিই, এই সাবজেক্ট ওয়ার্ডটা নিলাম, ভার্বটা নিলাম, অবজেক্টটা নিলাম, শেষ, সামারি হয়ে গেল। হ্যাবিটেন্টস ডেভেলপড এ মেথড। হ্যাবিটেন্টসরা মানে আদিবাসীরা একটা মেথড ডেভেলপ করেছিল। এবং কোন জায়গার কোথাকার এটা তো ইন, অফ এই সমস্ত প্রিপোজিশনে বলে দিবে আমাকে, কোন সময়ে ডিউরিংয়ে বলে দিছে এবং কিসের জন্য ফরে বলে দিছে। মজা না বিষয়টা? খুব মজা। আশা করছি এরকম এনজয় করে পড়তে হবে, মনে করতে হবে পড়াটা আমার কাছে এনজয়ের বিষয়, শেখার জন্য আগ্রহী হতে হবে, তবেই না আপনারা মজা পাবেন ক্লাস করে। আদারওয়াইজ কেউ জোর করে যদি আপনাকে পড়ায়, আপনি জীবনেও কিছু শিখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় যখন আপনি করবেন, তখন ভালো কিছু করতে পারবেন। যেমন আমার একটা টার্গেট ছিল যে আমি 100টা ভিডিও আপলোড করব। সো আমি যতক্ষণে 100টা না করতেছি আমার শান্তি নাই। আচ্ছা যাক, আপনাদের অনেক আরও ভিডিও দেবো, প্রয়োজনে আরও 100 দেবো, 200 ভিডিও প্রয়োজনে আপলোড করব, যাতে আপনাদের সুবিধা হয় এবং আমি যা পাইনি কারো কাছ থেকে আপনাদেরকে আমি তাই দিয়ে যাব। সো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।